আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আজকে হচ্ছে বিন্যাসের 3 নাম্বার ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। মানে আজকের ক্লাসের অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। মানে সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস এবং আজকের যে ক্লাসটা, এখান থেকে বিন্যাস থেকে যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসার পসিবিলিটি একটু বেশি। ঠিক আছে? তো আজকে একটু জটিল লাগতে পারে না, মানে বুঝতে হবে আর কি। হ্যাঁ, সূত্র দিয়ে করাবো, তো সূত্র দিয়ে করতে হবে আজকে, এই জন্য বুঝতে হবে। তো দেখেন, প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, সরি আমি একটু পিসিটা অফ করে রাখি, পিসি অনই আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের পার্থক্য। আমরা বিন্যাস এবং সমাবেশের পার্থক্য না জেনেই বিন্যাস সমাবেশ পড়া শুরু করছিলাম। আমি আবার বলছি, বিন্যাস সমাবেশ করতে হলে আপনার ধৈর্য থাকতে হবে এবং জিনিসটা বোঝার মতো মেন্টালিটি থাকতে হবে। মুখস্থ করে, সূত্র মুখস্থ করে হবে না, কাজ হবে না। হয়তো 2-1টা কোশ্চেন কমন করতে পারে, কিন্তু মনে থাকবে না। মনে রাখতে হলে বা পরীক্ষার হলে যেয়ে বুঝে শুনে করতে হলে আপনাকে টাইম দিতে হবে, ধৈর্য রাখতে হবে। একটু ধৈর্য ধরে ক্লাসটা করবেন প্লিজ। তাহলে প্রথমে আজকে আমরা পড়বো বিন্যাস ও সমাবেশের পার্থক্য। এদিকে তাকান। মানে বিন্যাস কি জিনিস, সমাবেশ কি জিনিস, বা কি লেখা থাকলে বিন্যাস করতে হয়, কি লেখা থাকলে সমাবেশ করতে হয়, এইটুকু বুঝতে হবে। আমরা শুধু পড়ছি বিন্যাস মানে হলো ভাই এনপিআর, আর সমাবেশ মানে হলো এনসিআর। এই পিতে পারমুটেশন আর সিতে হচ্ছে কম্বিনেশন। এই পারমুটেশন শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, আর কম্বিনেশন শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। এই এনপিআর আর এনসিআর এটা কি জিনিস, এটা আজকে বুঝতে হবে। তার আগে বুঝতে হবে কখন আমরা এনপিআর করব, কখন আমরা এনসিআর করব। কোশ্চেনে তো বলা থাকবে না। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনে তো বলা থাকবে না যে এনপিআর করো, এনসিআর করো, তাই না? আপনাকে কোশ্চেন পড়ে বুঝতে হবে যে হ্যাঁ, এটা বিন্যাসের অঙ্ক, এটা সমাবেশের অঙ্ক। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মজার বিষয় না, দুঃখের বিষয় হচ্ছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মানে আমরা যারা পড়ালেখা করি, তারা বুঝি না যে কোন অঙ্ক বিন্যাস আর কোন অঙ্ক সমাবেশ। তো আজকের ক্লাসটা করলে আশা করি আপনারা আগের ক্লাসগুলো যদি করে থাকেন তাহলেই উপকার হবে, না হলে তো আসলে পসিবল না। আগের ক্লাস করে এটা করতে হবে। ওকে, দেখেন তাহলে বিন্যাস ও সমাবেশের পার্থক্য। আমি এই পাশে লিখছি বিন্যাস, হ্যাঁ, এই পাশে লিখতেছে হচ্ছে বিন্যাস, আর এই পাশে হচ্ছে সমাবেশ। এখন বিন্যাস কি আর সমাবেশ কি? বিন্যাস ইংরেজিতে বলে পারমুটেশন, সমাবেশ ইংরেজিতে বলে কম্বিনেশন। এখন বিন্যাস মানে হচ্ছে সাজানো। একটু তাকান প্লিজ। বিন্যাস ইজ ইকুয়াল টু সাজানো। ধৈর্য ধরে ক্লাসটা করবেন তাহলে উপকার হবে। হ্যাঁ, বিন্যাস মানে সাজানো, আর সমাবেশ মানে বাছাই। সমাবেশ ইজ ইকুয়াল টু বাছাই, বাছাই করা। এখন অনেকে বোঝে না যে ভাই এই সাজানো আর এই বাছাই এর মধ্যে পার্থক্য কি, বা বিন্যাস আর এই সমাবেশ এর মধ্যে পার্থক্য কি। আজকের ক্লাসে আপনারা এই পার্থক্যটা সুনির্দিষ্টভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, ভালো লাগবে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে কখন বিন্যাস করতে হয়। যেমন যদি বলে শব্দ গঠন করুন, শব্দ গঠন, তারপর হচ্ছে সংখ্যা গঠন। যেমন আমরা সংখ্যা গঠন কিন্তু পড়ে ফেলছি, সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস। শব্দ গঠন করুন, সাজান, তারপর সংখ্যা গঠন করুন, এইগুলো লেখা থাকলে বিন্যাস করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আর বাছাই করা, এখানে দল গঠন, দেখেন দল গঠন, তারপর হচ্ছে কমিটি গঠন। হ্যাঁ, কমিটি গঠন, তারপর হচ্ছে বাছাই করা, তারপর হচ্ছে ত্রিভুজ তৈরি করা। ওকে, এইগুলা থাকলে কি, এগুলা থাকলে হচ্ছে সমাবেশ। এখন দল গঠন, কমিটি গঠন, তারপর হচ্ছে ত্রিভুজ তৈরি করা, এগুলো সমাবেশ কেন? এগুলোতে লেখা থাকলে সমাবেশ করতে হয়, তারপর এগুলো লেখা থাকলে বিন্যাস করতে হয়। এইগুলা বুঝতে হলে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা একটু মনোযোগ দেন প্লিজ। তো বিন্যাস মানে হচ্ছে আপনাকে কিছু, এদিকে তাকান, কিছু সংখ্যক বস্তু দেওয়া থাকবে, আর ওই বস্তুগুলো থেকে আপনাকে কিছু সংখ্যক বস্তু নিয়ে সাজাতে হবে।
যেমন আমরা অঙ্ক করার সময় মনে আছে যে বলছিল 0 1 2 3 4 5 এই জিনিসগুলো, এই অঙ্কগুলোকে ব্যবহার করে 4 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়, মনে আছে? তার মানে আপনাকে দেওয়া ছিল এই অঙ্কগুলা কয়টা, 1 2 3 4 5 6, এই যে 6টা অঙ্ক দেওয়া ছিল, এই 6টা অঙ্কের মধ্য থেকে 4টা অঙ্ক নিয়ে বলছে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তার মানে এই 6টা থেকে আপনাকে প্রতিবারে 4টা করে নিতে হবে, কারণ 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হলে এখান থেকে 4টা নিতে হবে। আমার কথা কি বুঝছেন? তার মানে আপনাকে কিছু সংখ্যক বস্তু দেওয়া থাকবে, যেমন এইগুলো দেওয়া ছিল, আর এখান থেকে কিছু সংখ্যক নিতে বলবে। কতগুলো নিতে বলবে? 3টাও নিতে বলতে পারে যদি 3 অঙ্কের সংখ্যা বলতো, 4টাও নিতে বলতে পারে, 5টাও নিতে বলতে পারে যদি 5 অঙ্কের সংখ্যা হয়, ইভেন 6টাও নিতে বলতে পারে, 2 4 6টা, তখন 6 অঙ্কের সংখ্যা হবে। তাহলে কিছু সংখ্যক বস্তু দেওয়া থাকবে, সেই বস্তু থেকে কিছু সংখ্যক বস্তু নিয়ে সাজাতে হবে। আচ্ছা, এখন সাজানো আর বাছাইয়ের মধ্যে পার্থক্য বোঝেন। এদিকে তাকান প্লিজ, এখন সুনির্দিষ্ট পার্থক্যটা বুঝতে পারবেন বিন্যাস আর সমাবেশের। মনে করেন আপনাকে এ বি সি ডি ই, আপনাকে যে 5টা বর্ণ দেওয়া আছে, খেয়াল করবেন প্লিজ, এই 5টা বর্ণ থেকে আপনাকে 3টা করে বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে, সাজাতে হবে। এই 5টা বর্ণ থেকে 3টা বর্ণ, প্রতিবারে 3টা করে বর্ণ নিয়ে সাজাতে হবে। আচ্ছা, এদিকে তাকান, তাহলে আমি 3টা বর্ণ নিব, 3টা নেন, তাহলে এই এবিসি নেন, এবিসি নিয়ে সাজান। আচ্ছা, এবিসি না নিয়ে আপনি বিসিডি নিলেও হবে, এই বিসিই নিলেও হবে, যে কোনো 3টা। তাহলে এবিসি নেন, হ্যাঁ এবিসি, তাহলে এবিসি নিলাম, দেখেন একটু তাকান, তাহলে এবিসি নিলাম। এটা কি একটা সাজ না? সাজ। এখন কেউ একজন বললো না আমি এ কে রাখবো, এই সি কে সামনে নিয়ে আসবো, এই সি কে সামনে নিয়ে আমি বি কে পিছনে নিয়ে যাবো, এটা কিন্তু আরেকটা সাজ, বুঝছেন? এবার একজন বললো না আমি এখন বি কে সামনে রাখবো, এ কে এখানে নিব, সি কে এখানে নিব, এটা আরেকটা সাজ। এই প্রত্যেকটা সাজই এক একটা বিন্যাস। এটা একটা বিন্যাস, দেখেন এটা আলাদা সাজ, এটা একটা আলাদা সাজ, এটা একটা আলাদা সাজ, এই প্রত্যেকটা সাজই এক একটা বিন্যাস। এইবার একজন বললো যে এই সি কে এখানে নিয়ে আসবে, এ কে এখানে নিব, ওকে ফাইন, এটা আরেকটা বিন্যাস। আরেকজন বললো এই সি কে সামনে রাখবো, এ কে এখানে নিব, এখানে একটা নিব, এটা একটা বিন্যাস। আরেকজন বললো সি কে এখানে রাখবো, বি কে এখানে নিব, এ কে এখানে নিব, এটা আর একটা বিন্যাস। একইভাবে আরো 3টা নেন, বি সি ডি কে নেন, তাকে এইভাবে সাজান, এরকম সাজানো যাবে। এর প্রত্যেকটা এক একটা বিন্যাস, এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস, ভিন্ন ভিন্ন ভাবে সাজা, দেখেন সাজ। আর সমাবেশের ক্ষেত্রে আপনাকে যদি বলা হতো, এদিকে তাকান, আপনাকে যদি বলা হতো এ বি সি ডি ই, এই 5 জন থেকে 3 জনকে বাছাই করেন, এই 5 জন থেকে প্রতিবারে 3 জনকে বাছাই করতে হবে। কতভাবে বাছাই করা যায়? বাছাই, তাহলে এই 5 জন থেকে 3 জনকে বাছাই করেন, মনে করেন এই 3 জনকে যদি বাছাই করি, তাহলে এবিসি। এখন এদিকে তাকান প্লিজ, এইবার হচ্ছে মূল কনসেপ্টটা বুঝতে পারবেন, এদিকে তাকান। এইবার যদি আপনি লেখেন বিএসি, মজার বিষয় হচ্ছে আরেকজন বললো যে না সিএবি, মজার বিষয় হচ্ছে এইটা একটা সমাবেশ, বাছাই। সমাবেশের ক্ষেত্রে এই জিনিস আর এই জিনিস আলাদা না, এইটা যা বোঝায় এটা তাই বোঝায় সমাবেশ। আর বিন্যাসের এদিকে তাকান, তার মানে এখানে কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, এখানেও কিন্তু এ বি সি আছে, কিন্তু এদের পজিশন আলাদা হয়ে গেছে। সমাবেশ হচ্ছে এমন একটা জিনিস, যে বস্তুগুলোকে আমি নিছি তাদের ইন্টারনাল পজিশন চেঞ্জ হলে নতুন কোনো কিছু তৈরি হয় না, নতুন তো কোনো কিছু তৈরি হয় না। তার মানে এবিসি যে সমাবেশ বোঝায়, বিএসসি সেই সমাবেশই বোঝায়, আলাদা না। তার মানে সমাবেশের ক্ষেত্রে একে কাউন্ট করা যা বোঝায়, একে কাউন্ট করা তাই বোঝায়, ইভেন একে কাউন্ট করা তাই বোঝায়। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এদের সবাই কিন্তু দেখেন, এখানেও এবিসি আছে, এখানেও কিন্তু এবিসি, খালি পজিশন চেঞ্জ, এখানেও কিন্তু এবিসি। সমাবেশের ক্ষেত্রে এরা সবাই একটাই সমাবেশ বোঝায়, এটা যে সমাবেশ বোঝায় এটাই সে সমাবেশ বোঝায়, এটাও সেই সমাবেশ বোঝায়। বাট বিন্যাসের ক্ষেত্রে এরা আলাদা বিন্যাস, এটা 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 আলাদা বিন্যাস। তার মানে হচ্ছে বিন্যাস আর সমাবেশের পার্থক্য কি জানেন? এবার বুঝতে পারবেন। সাজানো মানে হচ্ছে আপনি যে জিনিসগুলাকে নিছেন সেই জিনিসগুলার যদি এদের ইন্টারনাল পজিশন যদি চেঞ্জ হয়, দেখেন এখানে যারা আছে এখানে কিন্তু তারাই আছে, কিন্তু এই সিটা এখানে চলে আসছে, এই বিটা এখানে চলে গেছে। এর ফলে নতুন সাজ, কারণ এটাকে আপনি চোখে যেরকম দেখতেছেন এটাকে কিন্তু চোখে আপনি সেরকম দেখতেছেন না, এটা যেরকম এটা কিন্তু আলাদা। আলাদা কিভাবে আলাদা?
সাজ আলাদা। তার মানে বিন্যাসের ক্ষেত্রে যে জিনিসগুলাকে নিছেন সেই জিনিসগুলা যদি নিজেদের মধ্যে উলট পালট হয় তাহলে নতুন নতুন জিনিস তৈরি হয়। বাট সমাবেশের ক্ষেত্রে আপনি যে জিনিসগুলাকে নিছেন ওই জিনিসগুলো যদি নিজেদের মধ্যে উলট পালট হয় তাতেও নতুন কোনো সমাবেশ তৈরি হয় না। তার মানে এবিসি যে সমাবেশ বোঝায় বিএসসি সেই সমাবেশ বোঝায় না, সরি বিএসসি সেই সমাবেশে বোঝায়, আলাদা না। বাট এবিসি যে বিন্যাস বোঝায় এসিবি আলাদা বিন্যাস বোঝায়। তাহলে এই সাজানো আর বাছাইয়ের পার্থক্য হচ্ছে, শোনেন যে জিনিসগুলোকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এদিকে তাকান, এখন যদি আমি নতুন আবার এ নিলাম, সি নিলাম, ডি নিলাম, আমি এসিডি নিলাম, এসিডি নিলাম, এইবার বলেন এই এসিডি যা বোঝায়, যে সমাবেশ বোঝায়, এই এবিসি কিন্তু সেই সমাবেশ বোঝায় না। কারণ এখানে এখানে এবিসি ছিল, এখানে এখানে কিন্তু জিনিস আলাদা হয়ে গেছে। দেখেন এখানে ডি ছিল না, এখানে ডি চলে আসছে। তার মানে হচ্ছে এই জিনিস আর এই জিনিস কিন্তু আলাদা, এটা আলাদা সমাবেশ, এটা আলাদা সমাবেশ। মানে সমাবেশের ক্ষেত্রে আপনি যাদেরকে নিছেন তারা নিজেদের মধ্যে উলট পালট হলে নতুন কোনো কিছু নতুন সমাবেশ হয় না। নতুন সমাবেশ কখন হবে? যখন এদের মধ্য থেকে কেউ একজন পরিবর্তন হয়ে নতুন আর একজন এসে যুক্ত হবে, তখন নতুন সমাবেশ হবে। আর বিন্যাসের ক্ষেত্রে আপনি যাদেরকে নিছেন তাদের মধ্যে আচ্ছা আর একটা জিনিস, আমি মনে করেন এসিডি নিলাম, এসিডি নিলাম, এটা কি নতুন বিন্যাস না? হ্যাঁ, এটা কিন্তু নতুন বিন্যাস, এটাও কিন্তু নতুন বিন্যাস। এই যে দেখেন এ কে নিছেন, সি কে নিছেন, ডি কে নিছেন, এটা একটা বিন্যাস, এটা কিন্তু নতুন আর একটা বিন্যাস, যদিও এখানে যারা আছে এখানেই তারা আছে। তার মানে বিন্যাসের ক্ষেত্রে দুইটা জিনিস, যাদেরকে নিচ্ছেন তাদের ইন্টারনাল পজিশন চেঞ্জ হলে পারেই নতুন বিন্যাস। ইভেন যাদেরকে নিছেন সেখান থেকে যদি একজন আউট হয়ে যায় আর একজন আসে, যেমন এখান থেকে বি আউট হয়ে যায় ডি আসছে, তাও নতুন বিন্যাস। কিন্তু সমাবেশের ক্ষেত্রে আপনি যাদেরকে নিছেন তাদের ভেতরের পজিশন, ইন্টারনাল পজিশন চেঞ্জ হলে নতুন সমাবেশ হবে না। নতুন সমাবেশ কখন হবে? যখন এখান থেকে একজন আউট হয়ে নতুন আর একজন আসবে, তখন এটা আলাদা একটা সমাবেশ হবে। এই হলো পার্থক্য। আমার কথা কি বুঝছেন? তার মানে এখন হচ্ছে আমি আপনাকে লিঙ্ক আপ করাবো, আপনি নিজেই বুঝবেন। তার মানে বিন্যাসের ক্ষেত্রে আপনি যে বস্তুগুলাকে নিছেন সেই বস্তুগুলা যদি নিজেদের মধ্যে উলট পালট হয় তাহলে নতুন নতুন বিন্যাস তৈরি হবে। নতুন জিনিস, ওটা নতুন জিনিস, ওটা নতুন জিনিস। কিন্তু সমাবেশের ক্ষেত্রে মানে বাছাই করার ক্ষেত্রে আপনি যাদেরকে নিছেন তারা নিজেদের মধ্যে উলট পালট হলে নতুন সমাবেশ হবে না। নতুন সমাবেশ কখন হবে? যখন যাদেরকে নিলেন সেখান থেকে একজন বা দুইজন চলে যায়, আবার নতুন কেউ এসে যুক্ত হবে, তখন এটা নতুন সমাবেশ হিসেবে কাউন্ট হবে। এবার আপনি জিনিসটা বুঝতে পারবেন যে শব্দ গঠনকে কেন বিন্যাসের মধ্যে আনা হলো বা সাজানোর মধ্যে আনা হলো, সংখ্যা গঠনকে কেন সাজানোর মধ্যে আনা হলো, দল গঠন কেন সমাবেশের মধ্যে আসলো, বুঝেন? শব্দ গঠন মনে করেন, একটু তাকান প্লিজ, একটু তাকান। শব্দ গঠন, আচ্ছা সংখ্যা গঠনে দিচ্ছি যেটা পড়াইছি, সংখ্যা গঠন, আর এদিকে দিলাম হচ্ছে দল গঠন। পার্থক্য এখন আপনি একদম সুনির্দিষ্ট পার্থক্য বুঝতে পারবেন। মনে করেন আপনাকে দেওয়া আছে 3, 4, 5, 6, 7, 8, এই অঙ্কগুলো দেওয়া আছে। এই অঙ্কগুলোকে ব্যবহার করে আপনাকে 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। তাকায়েন, এই অঙ্কগুলোকে ব্যবহার করে 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। তাহলে এখান থেকে যে কোনো 4 জনকে নিলেই হবে। নেন আপনি এই 4 নেন, 5 নেন, 6 নেন, 7 নেন, তাহলে আপনি একটা সংখ্যা লিখলেন 4, 5, 6, 7, এই 4 জনকে নিলেন, এই 4 জনকে। কারণ কি 4 অঙ্কের সংখ্যা বলছে, তাহলে এখান থেকে কয়জনকে নিতে হবে? 4 জনকে নিতে হবে। 4 জনকে নিলেই তো 4 অঙ্কের সংখ্যা গঠন হবে। এখন যদি আপনি এদের ইন্টারনাল পজিশন চেঞ্জ করে দেন, এই 5 কে যদি সামনে নিয়ে আসেন, তাহলে 5 কে সামনে আনলেন, 4 কে এখানে দিলেন। এইবার আপনারা আমাকে বলেন, এখানে যারা ছিল এখানে কি তারাই নাই? এখানে যারা ছিল এখানে কিন্তু তারাই আছে, দেখেন এখানে কিন্তু তারাই আছে। বাট আপনিই বলেন এইটা যে সংখ্যা বোঝায় এটা কি সেই সংখ্যা বোঝায় না। তার মানে হচ্ছে এখানে যারা ছিল এখানে তারাই আছে, শুধু এদের ইন্টারনাল পজিশন একটু চেঞ্জ করছি, তাতে এই জিনিসটা নতুন একটা সংখ্যা তৈরি হয়েছে, নতুন সংখ্যা তৈরি হয়েছে। তার মানে সংখ্যা গঠনের ক্ষেত্রে এদের ইন্টারনাল পজিশন চেঞ্জ হলে পরে নতুন নতুন জিনিস তৈরি হয়। তাহলে আমি কি বলছি? বিন্যাস মানে হচ্ছে এদের যাদেরকে নিচ্ছেন তাদের ইন্টারনাল পজিশন চেঞ্জ হলে যদি নতুন নতুন জিনিস তৈরি হয় তাহলে সেটা বিন্যাস। তাহলে সংখ্যা গঠনের ক্ষেত্রে আপনি এই অঙ্কটাকে যদি সামনে নিয়ে আসেন 7, 5, 4, 6,
তাহলে এখানে যারা ছিল এখানে তারাই আছে, কিন্তু এই বিন্যাস আর এই বিন্যাস কিন্তু আলাদা বিন্যাস। কেন? কারণ এটা 4567 আর এটা 7546। আপনারা কি বুঝছেন? তার মানে হচ্ছে আপনি যে জিনিসগুলো নিয়ে নিচ্ছেন, যে জিনিসগুলো নিয়ে সাজাচ্ছেন, এদিকে তাকান, যে জিনিসগুলো নিয়ে সাজাচ্ছেন সেই জিনিসগুলোর ইন্টারনাল পজিশন যদি চেঞ্জ হওয়ার পরে নতুন নতুন জিনিস তৈরি হয় তাহলে সেটা বিন্যাসের আওতায়। যেমন এদের ইন্টারনাল পজিশন আপনি চেঞ্জ করলেই নতুন সংখ্যা, যেখানে যে কোনো একটাকে চেঞ্জ করেন, যে কোনো, এই 6কে সামনে আনেন, 7কে পিছনে দেন, নতুন একটা সংখ্যা। তাহলে বিন্যাসের কনসেপ্ট হলো আপনি যাদেরকে নিয়ে সাজাচ্ছেন সেই জিনিসগুলোর ইন্টারনাল পজিশন চেঞ্জ হলে যদি নতুন জিনিস তৈরি হয় তাহলে সেটা বিন্যাস। আর দল গঠনের ক্ষেত্রে এবার আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন। মনে করেন যে আপনার কাছে 10 জন লোক আছে, 10 জন লোক, দেখেন এদিকে তাকান, 10 জন লোক আছে, এখান থেকে আপনি 4 জনের একটা দল, 4 জনের একটি দল গঠন করবেন, 4 জনের একটি দল গঠন করবেন। তাহলে এই 10 জন থেকে 4 জনের দল কত ভাবে গঠন করা যায়? আচ্ছা, এখানে যে লোকগুলো আছে তাদের একজনের নাম হচ্ছে, মনে করেন যে একজনের নাম হচ্ছে সীমান্ত, হ্যাঁ, এই সীমান্ত কেস দ্বারা প্রকাশ করলাম। একজনের নাম হচ্ছে ফারজানা রুবি, হ্যাঁ, ফারজানা রুবি, হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে মোস্তফা, হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে আরাফাত, হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে উম্মে উনাইশা, হ্যাঁ, আচ্ছা, আরেকজনের নাম হচ্ছে অর্পিতা ইসলাম পরি। এরকম আরো 10 জন আছে, মোট 10 জন আছে এখানে, হ্যাঁ, 10 জন আছে, ঠিক আছে, মোট 10 জন আছে। এখন প্রশ্ন হচ্ছে এই 10 জনের মধ্য থেকে আপনি 4 জন নিবেন, কোন 4 জনকে নিবেন? আমি মনে করলাম প্রথমে এই 4 জনকে নিলাম। কত ভাবে 10 জনের মধ্য থেকে 4 জনকে কত ভাবে নেওয়া যায়, এদেরকেও নিতে হবে, এরকম কতটা ওয়ে আছে। আচ্ছা, এইবার বলেন তাহলে সীমান্ত, ফারজানা রুবি, তারপরে মোস্তফা, তারপর হচ্ছে আরাফাত, এই যে 4 জনকে আমি নিলাম, একটু তাকাবেন প্লিজ। এই 4 জনের এখন যদি আমি বাছাই করতেছি কিন্তু দল গঠন, এই 4 জনের এখন এই মোস্তফাকে যদি সামনে নিয়ে আসি আর এই সীমান্তকে যদি এখানে নিয়ে যাই, এবার আমাকে আপনারা বলবেন এইটা যে দল, এটা কি সেই দল না আলাদা দল? বলেন প্লিজ, রেসপন্স করেন। এইটা যে দল বুঝায় এটা কি আলাদা দল বুঝায় কিনা বলেন। এটা যে দল বুঝায় এটা কি আলাদা দল নাকি একই দল সেটা বলেন প্লিজ, রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। এই তো, তার মানে এটা যে দল এটা সেই দল। তার মানে কি যাদেরকে আমি নিছি তাদের কিন্তু ইন্টারনাল পজিশন চেঞ্জ হয়েছে। দেখেন আরাফাত এখান থেকে এখানে চলে, সরি, এই যে দেখিয়ে মোস্তফা এখান থেকে এখানে চলে আসছে, সীমান্ত ভাইয়া এখান থেকে এখানে চলে গেছে। তাতে কিন্তু তার মানে এই জিনিস যাদেরকে নিচ্ছি আমি তাদের ইন্টারনাল পজিশন চেঞ্জ হওয়াতেও কিন্তু নতুন কোনো দল গঠন হচ্ছে না। কিন্তু যাদেরকে এখানে নিছিলাম তাদের ইন্টারনাল পজিশন চেঞ্জ হওয়াতে কিন্তু এইটা নতুন, এটা যা বোঝায় এটা তা বোঝায় না, নতুন সংখ্যা। পার্থক্যকে বোঝা যাচ্ছে? তার মানে বিন্যাস আর সমাবেশের পার্থক্য ওই জায়গাতেই। আপনি যাদেরকে নিচ্ছেন তাদেরকে যদি উলট পালট করেন, মানে ইন্টারনাল পজিশন যদি চেঞ্জ করেন, ইন্টারনাল পজিশন চেঞ্জ করার পরে যদি নতুন নতুন জিনিস তৈরি হয়, একই এখানে যারা ছিল এখানে তারাই আছে, কিন্তু ইন্টারনাল পজিশন চেঞ্জ করার ফলে এটা যা বোঝায় এটা তা বোঝায় না, সুতরাং এটা বিন্যাস। ইন্টারনাল পজিশন চেঞ্জ হওয়ার ফলে, হ্যাঁ, ইন্টারনাল পজিশন চেঞ্জ হওয়ার ফলে যদি নতুন জিনিস তৈরি হয় তাহলে বিন্যাস। বাট এখানে ইন্টারনাল পজিশন চেঞ্জ হওয়ার পরেও যদি নতুন জিনিস তৈরি না হয়, একই জিনিস বোঝায়, তাহলে সমাবেশ। এইবার বলেন বুঝছেন কিনা, এবার বলেন বুঝছেন কিনা। তাহলে দল গঠন কেন সমাবেশ? অনেকে বোঝে না যে ভাই দল গঠন কেন সমাবেশ। কারণ দল গঠনের ক্ষেত্রে আপনি যাদেরকে নিচ্ছেন তাদেরকে উলট পালট করলেও কি নতুন জিনিস তৈরি হবে না। নতুন জিনিস কখন তৈরি হবে? যখন আমি এখান থেকে মনে করেন যে মোস্তফাকে সরাই দিয়ে আমি ফারজানা ইসলাম পরীকে নিয়ে আসবো এখানে, মানে মনে করেন যে আরেকটা দল, মানে এই 10 জন থেকে আমি 4 জন কত ভাবে নেওয়া যায়। আমি আরেকটা দল নিলাম, পরীকে নিলাম, তারপর সে ফারজানা রুবি, সীমান্ত আর হচ্ছে আরাফাত। এইবার বলেন এইটা যে দল বোঝায় এটা কিন্তু সেই দল না, এটা কিন্তু আলাদা দল। কেন? কারণ এবার লোকই চেঞ্জ হয়ে গেছে, মোস্তফা চলে যায় পরী আসছে। ক্লিয়ার? তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি যাদেরকে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলোর মধ্য থেকে কোনো জিনিসটা পরিবর্তন না হবে
এরা নিজেদের মধ্যে উলট পালট হইলেও নতুন জিনিস তৈরি হবে না। নতুন জিনিস কখন হবে? যখন এদের মধ্য থেকে কেউ সরে যায়, নতুন একজন আসবে, এই যে নতুন একটা দল। বাট বিন্যাসের ক্ষেত্রে যাদেরকে নিচ্ছি তাদের নিজেদের পজিশন উলট পালট, নিজেদের মধ্যে উলট পালট হলে যদি নতুন জিনিস বোঝায়, তাহলে সেটা বিন্যাস। এখন এখান থেকে 4কে সরাই যদি আমি 3কে নিয়ে আসি, মানে 3, 5, 6, 7, এটাও কিন্তু নতুন একটা বিন্যাস। তার মানে বিন্যাসের ক্ষেত্রে যাদেরকে নিচ্ছি তাদের মধ্য থেকে একজন চলে যায়, যদি নতুন আসে, তাও নতুন জিনিস তৈরি হবে। যাদেরকে নিচ্ছি তাদের ভিতরে যদি উলট পালট হওয়ার ফলেও যদি নতুন জিনিস তৈরি হয়, তাও নতুন জিনিস তৈরি হবে। উলট পালট হলেও নতুন জিনিস, কেউ সরে যায় আর একজন আসলেও নতুন জিনিস, তাহলে বিন্যাস। ওকে। আর সমাবেশের ক্ষেত্রে যাদেরকে নিচ্ছি তাদের মধ্যে ইন্টারনাল পজিশন চেঞ্জ হলে নতুন জিনিস তৈরি হবে না। নতুন জিনিস কখন হবে? যখন এখান থেকে কেউ সরে যায়, নতুন আরেকজন আসবে, তখন নতুন জিনিস হবে। কিন্তু ইন্টারনাল পজিশন চেঞ্জ হলে নতুন জিনিস তৈরি হবে না, সেটা হলো সমাবেশ। ইন্টারনাল পজিশন চেঞ্জ হলে নতুন জিনিস তৈরি হবে, সেটা হলো বিন্যাস। কথা বোঝা গেছে? ওকে। আচ্ছা, এখন দেখেন আরো আছে কমিটি গঠন। মনে করেন আপনার কাছে 10 জন লোক আছে, আচ্ছা 7 জন লোক আছে, 7 জন লোক আছে। এই 7 জন লোক থেকে আপনি 3 জনের কমিটি গঠন করবেন। হ্যাঁ, আপনার কাছে 7 জন লোক আছে, মনে করেন এই 4 জন, আরো এদিকে 2, এই 5 জন, আরো 2 জন আছে, 7 জন লোক আছে। এখন 7 জন থেকে আপনি মনে করেন যে মোস্তফা, আরাফাত আর উম্মে উনাইশা, এই 3 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করলেন। এখন এই কমিটিতে 3 জন 3টা চেয়ারে বসে আছে। এখন মোস্তফাকে বললেন যে মোস্তফা তুমি ওই পাশে যাও, আর এই উম্মে উনাইশাকে বললেন এই পাশে আসেন। তাহলে উম্মে উনাইশা এখানে আসলো, আরাফাত মাঝখানে থাকলো, মোস্তফা এখানে চলে গেল। তাহলে এইটা যে কমিটি বোঝায়, এটা কি আলাদা কমিটি? না। এদের ইন্টারনাল পজিশন হয়েছে, পজিশন চেঞ্জ হয়েছে, তাতে কি কমিটি আলাদা হয়ে গেছে? না। তাহলে কমিটি গঠন সমাবেশ। ইয়েস, সীমান্ত এই যে এই কথাটা একদম পারফেক্ট একটা কথা বলছে, যে নতুন সমাবেশ গঠন করতে হলে নতুন উপাদান আসতে হবে। মানে যাদেরকে নিছি তাদের ভেতর থেকে কাউকে পরিবর্তন করে অন্য কেউ যখন আসবে, তখনই কেবল নতুন সমাবেশ তৈরি হবে। আর বিন্যাসের ক্ষেত্রে নতুন কেউ আসলে তো পরিবর্তন হবেই, নতুন বিন্যাস হবেই, কিন্তু এদের নিজেদের পজিশন পরিবর্তন হলেও নতুন বিন্যাস হবে। এই কথাটা রাইট। কমিটিতে থাকবেন, আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে কি বিষয়টা? তার মানে কমিটির ব্যাপারটাও এরকম, যাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। মনে করেন বাংলাদেশ টিম, এদিকে তাকান, বাংলাদেশ টিম 11 জন নিছেন, 11 জন প্লেয়ার নিছেন। হ্যাঁ, এখন 11 জনের মধ্যে মনে করেন যে ওই বোলিং করতেছিল হচ্ছে সাকিব আল হাসান, আর স্লিপে দাঁড়াইছিল তামিম ইকবাল। এখন আপনি কি করলেন? তামিম ইকবালকে বললেন যে তুমি বোলিং এ আসো, আর সাকিবকে বললেন যে তুমি ওই স্লিপে যায় দাঁড়াও। এতে কি টিম পরিবর্তন হয়ে গেল? না। দল কিন্তু একই আছে, খালি ওদের পজিশন চেঞ্জ, বিভিন্ন ফিল্ডিং এর পরিবর্তন হয়েছে। এদিকে তাকান, যারা ক্রিকেট বোঝেন ভালো করে বুঝবেন, 11 জন ফিল্ডার না, 11 জন ফিল্ডার দাঁড়ায় আছে মাঠে। এবার আপনি কি করলেন? সাকিব বলে আছে, আর মনে করেন যে লং অনে দাঁড়ায় আছে, মনে করেন যে কাকে বলবো, মুস্তাফিজুর রহমান। এবার কি করলো? মুস্তাফিজ বোলিং এ আসলো, সাকিব লং অনে চলে গেল। তাহলে ওদের পজিশন চেঞ্জ হলো, তাতে কি টিম আলাদা হয়ে গেল? না। কিন্তু কিছুক্ষণ মনে করেন যে হঠাৎ করে মুশফিক অসুস্থ হয়ে গেল, এবার মুশফিক চলে গেল মাঠের বাইরে। এবার মুশফিকের পরিবর্তন নতুন একজন আসলো, তার নাম মনে করেন যে কিপার আসবে নিশ্চয়ই, আনামুল হক আসলো। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন কিন্তু মুশফিক বাইরে চলে গেছে, আনামুল হক আসছে, তার মানে এবার কিন্তু টিমই পরিবর্তন হয়ে গেছে। তার মানে এটা নতুন সমাবেশ। তার মানে হচ্ছে সমাবেশ মানে হচ্ছে যাদেরকে নিয়ে আমি কাজ করতেছি তাদের ইন্টারনাল পজিশন চেঞ্জ হলেও কোনো সমস্যা নাই, ওটা একই সমাবেশ বোঝায়, একই জিনিস। বাট যখন ওইখান থেকে একজন চলে যাবে বা 2 জন চলে যাবে, নতুন কিছু আসবে, তখন নতুন সমাবেশ। আর বিন্যাসের ক্ষেত্রে যাদেরকে নিয়ে কাজ করতেছেন তাদের পজিশন পরিবর্তন হলেই কি হবে? নতুন বিন্যাস তৈরি হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এখন এই দল, আচ্ছা ত্রিভুজ গঠন দেখেন, ত্রিভুজ গঠন কেন সমাবেশ? এবার বুঝতে পারবেন, আরো কনসেপ্ট ক্লিয়ার হবে যে ভাই ত্রিভুজ গঠন সমাবেশ, কিন্তু শব্দ গঠন বিন্যাস। দেখেন শব্দ গঠন, এবার আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু সামনে যা আগাতে পারবেন না। ত্রিভুজ গঠন, শব্দ গঠন, ত্রিভুজ গঠন, শব্দ গঠন। মনে করেন আপনার কাছে এবিসি একটা শব্দ,
আপনি আমাকে বলেন বিএসসি কি একই শব্দ না আলাদা শব্দ? আবার বলছি এই শব্দগুলো মিনিংফুল হওয়া বাধ্যতামূলক না। এই শব্দের হয়তো মিনিং নাই, বাট এটা শব্দ কিনা। যদি বিএসসি নামে কোনো শব্দ থাকতো তাহলে ডিকশনারিতে খুঁজে পাওয়া যেত না? যেত। আমাকে বলেন এবিসি যে শব্দ বোঝায় বিএসসি কি সেই একই শব্দ? কখনোই না। কারণ ডিকশনারিতে আপনি এবিসি যেখানে খুঁজে পাবেন বিএসসি কে তো সেখানে খুঁজে পাবেন না, অন্য জায়গায় খুঁজে পাবেন, আলাদা শব্দ। বাট এদিকে তাকান, মনে করেন এটা একটা ট্রায়াঙ্গেল। কেউ বললো এই ত্রিভুজের নাম কি? বললো এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ। গোলাম মোস্তফার লোক বললো না ভাই এটা বিএসসি ত্রিভুজ। এবার বলেন এটা কি এবিসি ত্রিভুজ না বিএসসি ত্রিভুজ? মানে এবিসি ত্রিভুজ দ্বারা যে জিনিসটাকে বোঝাচ্ছে বিএসসি ত্রিভুজ দ্বারা কি আলাদা জিনিস বোঝাচ্ছে? বলেন এবিসি ত্রিভুজ দ্বারা যে ত্রিভুজ, এবিসি ত্রিভুজ দ্বারা যাকে বোঝাচ্ছে বিএসসি বা সিএবি, সিএবি দ্বারা কি আলাদা ত্রিভুজ বোঝাচ্ছে? বা এসিবি, এসিবি ত্রিভুজ দ্বারা কি আলাদা বোঝাচ্ছে? না, একই বোঝাচ্ছে, একই ত্রিভুজ। তার মানে এটা যে ত্রিভুজকে নির্দেশ করছে এটা কিন্তু সেই ত্রিভুজকে নির্দেশ করছে। তার মানে এদের ইন্টারনাল পজিশন চেঞ্জের ফলে কিন্তু নতুন জিনিস না, একই ত্রিভুজকে বোঝাচ্ছে। সুতরাং ত্রিভুজ গঠন মানে সমাবেশ। সমাবেশ, কারণ সমাবেশের কনসেপ্টই হলো যাদেরকে নিচ্ছেন তাদের মধ্যে তাদের ইন্টারনাল পজিশনের ফলে নতুন জিনিস যদি তৈরি না হয় তাহলে এটা সমাবেশ। কিন্তু এই যে এসিবি এটা একটা আলাদা শব্দ, এটা একটা আলাদা শব্দ, এটা একটা আলাদা শব্দ, কারণ ডিকশনারিতে একে আলাদা জায়গায় খুঁজে পাওয়া যাবে। আবার বলছি এই শব্দগুলা মিনিংফুল হওয়া বাধ্যতামূলক না। বাট এই এসিবি যদি কোনো শব্দ হতো তাহলে কি এবিসি যে শব্দ এসিবি কি সেই শব্দ বোঝায়? আলাদা। তার মানে কি এবার আমাকে বলেন, কাইন্ডলি বলেন বিন্যাস কখন, মানে কোন জিনিসগুলো বিন্যাস? তাহলে দেখেন শব্দ গঠন কেন বিন্যাস? কারণ আপনি একটা শব্দ নিলেন, মনে করেন যে ইকুয়েশন একটা শব্দ, সেই শব্দের ইকুয়েশনের মধ্যে যে বর্ণগুলো আছে তাদের যদি ইন্টারনাল পজিশন চেঞ্জ করেন তাহলে কিন্তু ওই শব্দটার ইকুয়েশন থাকবে না, নতুন নতুন শব্দ হবে। তার মানে শব্দ গঠন কি? বিন্যাস। নিজেদের ইন্টারনাল পজিশন চেঞ্জের ফলে কি হচ্ছে? নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে। সংখ্যা গঠন বিন্যাস কেন? কারণ সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে তাদের ইন্টারনাল পজিশন চেঞ্জ করলে কিন্তু আর সেটা সেই সংখ্যা থাকবে না, নতুন সংখ্যা হয়ে যাবে। সুতরাং এটা বিন্যাস। এই জন্য সাজানো মানে যে বিন্যাস, সাজানো মানে বুঝতে পারছেন সাজানো বলতে কি বোঝায়? সাজানো বলতে নিজেদের মধ্যে নিজেদের ইন্টারনাল পজিশন চেঞ্জ হলেও কি হবে? নতুন জিনিস তৈরি হয়ে যাবে। আর দল গঠন, কমিটি গঠন, ত্রিভুজ গঠন, এদের নিজেদের ইন্টারনাল যে বর্ণগুলাকে নিছেন বা যে লোকগুলাকে নিছেন তাদের পজিশন চেঞ্জ হলে নতুন কোনো কমিটি হবে না, নতুন কোনো দল হবে না, নতুন কোনো ত্রিভুজ হচ্ছে না। কি জিনিস? এই কনসেপ্ট না বুঝলে কিন্তু বিন্যাস সমাবেশ পড়ে লাভ নাই। আমি আশা করি এই কনসেপ্টটুকু আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এখন আমি সূত্রে বিন্যাস সমাবেশের পার্থক্য আশা করি বুঝছেন। কোনো সমস্যা থাকলে প্লিজ একটু রেসপন্সিবল কোশ্চেন করেন, যে আপনার কোথাও যদি প্রবলেম থাকে হয় ক্লিয়ার বলেন যে ভাই সমস্যা নেই ঠিক আছে, আর যদি এখানে বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে কোশ্চেন করেন, কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, মানে বিন্যাস সমাবেশ বোঝার ক্ষেত্রে। এবার আমরা শিখবো হচ্ছে এনপিআর, এনসিআর। প্রথমে এনপিআর শিখবো। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে, সুনির্দিষ্ট কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, সমস্যা নেই। অঙ্ক করতে গেলে আরো ক্লিয়ার হবে। দেখেন এখন আমরা দেখব হচ্ছে এন সংখ্যক বিন্যাসের সূত্র। বিন্যাসের সূত্র বিন্যাসের সূত্র। আচ্ছা, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে, বস্তু হতে প্রতিবারে হ্যাঁ প্রতিবারে মানে এভরি টাইম, প্রতিবারে আর সংখ্যক বস্তু নিয়ে যতভাবে সাজানো যায়, যত মানে কতভাবে সাজানো যায়, হ্যাঁ যতভাবে সাজানো যায় বা বিন্যাস করা যায়, তা হলো
তা হলো এনপিআর। সবাই মনোযোগ দিবেন, এনপিআর। এই এন থাকবে পি এর উপরে, আর থাকবে পি এর নিচে, পি থাকবে মাঝখানে। এই পি তে হচ্ছে পারমুটেশন, আর এই এন মানে হচ্ছে আপনাকে মোট যতগুলা বস্তু দেওয়া থাকবে, এদিকে তাকান, এন মানে হচ্ছে মোট যতগুলা বস্তু দেওয়া থাকবে, আর আর মানে হচ্ছে ওই বস্তুগুলোর মধ্য থেকে যতগুলো বস্তু আপনাকে সাজাতে বলবে। যেমন আপনাকে অঙ্ক মনে করেন যে 0 থেকে 9 পর্যন্ত 10টা দেওয়া আছে, বলছে এই 10টা অঙ্ক ব্যবহার করে 4 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে। অঙ্ক করছিলাম না, ওই যে আপনাকে অঙ্ক দেওয়া ছিল 10টা, ওইটা হলো এন। আর সংখ্যা গঠন করতে বলছে কয়টার, 4টার, ওইটা হলো আর। এন সংখ্যক বস্তু দেওয়া থাকবে, সেখান থেকে আর সংখ্যক বস্তু নিতে হবে। তবে মাথায় রাখতে হবে এন সংখ্যক ভিন্ন ভিন্ন, এদিকে তাকান, এটা খুবই গুরুত্বপূর্ণ। এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু মানে যে বস্তুগুলো দেওয়া থাকবে তাদেরকে ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা হতে হবে। ওকে, আচ্ছা, এই এনপিআর ইজ ইকুয়াল টু সূত্র হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এনপিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এই এন আর এই আর, মানে উপরে যেটা থাকবে আর নিচে যেটা থাকবে এই দুইটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল। মজার বিষয় হচ্ছে এই সূত্রটা কোত্থেকে আসছে জানেন? আমরা প্রথমে ক্লাসে কি পড়ছিলাম, ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথড পড়ছিলাম না? মজার বিষয় হচ্ছে এই সূত্রটা ওই ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথড থেকে আসছে। আমি দেখাবো, একটা সময় দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, একটু তাকাবেন, এই এনপিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখানে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে অলওয়েজ এন ইজ অলওয়েজ গ্রেটার দেন আর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। এন ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আর, মানে এই যে উপরে যে এন থাকবে না, এই এন এর মান এই আর এর সমান বা আর এর চেয়ে ছোট বড় হবে। এন এর মান, আচ্ছা এন এর মান এইভাবে না লিখে এইভাবে লিখি যে আর ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু এন। আর ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু এন। তার মানে এই যে আর, এই আর এর মানটা কি হবে, এন এর চেয়ে সবসময় ছোট হবে, অলওয়েজ সমান বা ছোট, মানে আর এর মান এটা সমান হতে পারে বা ছোট হতে পারে। কেন? সেন্স অ্যাপ্লাই করেন। আপনাকে যদি বলে যে 10টা বস্তু থেকে প্রতিবারে 7টা নিয়ে সাজান, সম্ভব? 10টা থেকে 7টা করে নিয়ে কতভাবে সাজানো যায়। কিন্তু আপনাকে কেউ যদি বলে যে 7টা বস্তু থেকে 10টা বস্তু নিয়ে সাজান, এটা কি বাস্তবসম্মত কথা? বাস্তবসম্মত কথা? 7টা বস্তু থেকে 10টা নিয়ে সাজান, কেমনে সাজাবেন? বস্তুই 7টা, সেখান থেকে 10টা নিয়ে সাজাবেন কেমনে? সম্ভব না। তাহলে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সাজাতে হবে। তাহলে 10টা থেকে 7টা নিয়ে সাজানো সম্ভব, বা 10টা থেকে 10টা নিয়েও সাজানো সম্ভব। 10টা থেকে প্রতিবারে 10টা নিয়ে সাজাতে হবে, ওকে ফাইন। কিন্তু 7টা থেকে কি 10টা নিয়ে সাজানো যায়? কখনোই না। এই জন্য বলতেছে যে হ্যাঁ, আর এর মান এন এর চেয়ে ছোট বা সমান। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখানে এন আর আর, এই এন এবং আর এটা কি জানেন? এই এন হচ্ছে যতগুলো বস্তু আপনাকে দেওয়া আছে, আর এই আর হচ্ছে ওই যতগুলো বস্তু দেওয়া আছে সেখান থেকে যতগুলো বস্তু নিয়ে সাজাতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আমাকে এনপিআর এর কিছু বিভিন্ন মান আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি। মনে করেন, আমি একটু সামনে যাচ্ছি, মনে করেন যে 7টি বস্তু থেকে 7টি হতে প্রতিবারে 3টি করে নিয়ে সাজাতে হবে। অবশ্যই এই বস্তুগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, বস্তুগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। 7টি বস্তু থেকে প্রতিবারে 3টি করে নিয়ে সাজাতে হবে। সাজানো মানে বিন্যাস, এই দুটা ওয়ার্ড মনে মাথায় রাখেন। সাজানো মানে বিন্যাস, আর হচ্ছে বাছাই করা মানে সমাবেশ। তাহলে 7টা বস্তু থেকে 3টা বস্তু করে নিয়ে সাজাতে হবে। তাহলে এন মানে বড়টা, এই 7টা হলো এন, এন মানে বড় সংখ্যা, আর এই আর হচ্ছে 3টা। তাহলে 7টা বস্তু থেকে প্রতিবারে 3টা করে নিয়ে সাজানোর উপায় কত? এন পি আর না? তাহলে এন এর মান হচ্ছে 7, তাহলে 7p3। তাহলে এখন এনপিআর এর সূত্র কি? এনপিআর এর সূত্র কি মনে করেন তো? এনপিআর এর সূত্র কি? উপর এইখানে যেটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল। দেখেন এদিকে তাকান, উপরে হচ্ছে এখানে যেটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল উপরে, আর এখানে আর এখানে যেটা থাকবে, এইখানে আর এখানে এই দুটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল নিচে। তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল নিচে। তাহলে এখন 7p3, তাহলে কি হবে? 7p3। তাহলে উপরে কি? এখানে যা থাকবে তার ফ্যাক্টোরিয়াল উপরে, আর নিচে হচ্ছে এইটা আর এটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল নিচে। তার মানে 7 - 3। ওকে, তাহলে উপরে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, 7 - 3 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এইবার এদিকে তাকান, ক্যালকুলেশন করতেছি। শর্টকাট পরে, আগে বোঝেন, আগে কনসেপ্ট বোঝেন, পরে শর্টকাট আমি দেখাই দিব। 7 ফ্যাক্টোরিয়ালকে কি লিখবো? 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল। মনে আছে? কালি শেষ হয়ে গেলে কি করতে হয়? কেন 4 ফ্যাক্টোরিয়াল রাখলাম? এই যে নিচে যে 4 ফ্যাক্টোরিয়াল আছে, এইটা কেটে দিব, তাই
তাই 4 ফ্যাক্টরিয়াল যে থেমে গেছি। এই 7 6 5 গুণ করতে হবে, 5 6 30, তাহলে 7 গুণ 5 6 30, 3 7 21 আর একটা শূন্য 210, তার মানে 7p3 মানে হচ্ছে 210। আমি শর্টকাটে শেখাবো, আগে কনসেপ্টটা বুঝি। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। এইবার দেখেন, মনে করেন আপনাকে বস্তু দেওয়া আছে 8টা, তার মানে n এর মান 8। এই 8টা থেকে আপনাকে প্রতিবারে 2টা করে বস্তু নিয়ে সাজাতে হবে, 2টা, 8টা থেকে 2টা, তাহলে r এর মান হচ্ছে 2। তাহলে 8টা থেকে প্রতিবারে 2টা করে বস্তু নিয়ে সাজানোর উপায় কি? 8p2, 8p2, তাহলে 8p2, তাহলে উপরে কি, এখানে যেটা থাকবে উপরে তার ফ্যাক্টরিয়াল, আর নিচে হলো এই দুইটা বিয়োগফলের ফ্যাক্টরিয়াল, 8 আর 2 বিয়োগ করেন 8 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 8 মাইনাস 2 মানে 6 ফ্যাক্টরিয়াল। এবার এই 8 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। কেন 6 ফ্যাক্টরিয়াল? কারণ নিচে 6 ফ্যাক্টরিয়াল আছে, ওই 6 ফ্যাক্টরিয়াল দিয়ে 6 ফ্যাক্টরিয়াল কেটে দিব, তাই 27 কত 56। ক্লিয়ার বিষয়টা? 56, 56। ওকে, আচ্ছা এইবার আমরা শর্টকাটে, এদিকে তাকান, শর্টকাটে এনপিআর এর মান বের করা শিখবো। শর্টকাটে এনপিআর এর মান বের করা, শর্টকাটে এনপিআর এর মান বের করার দ্রুত উপায় দেখেন। মনে করেন 6p2 এটা সমান কত সাপোজ। এখন আমরা তো জানি সূত্র 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 6 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, না এটা করব না একবারে। এদিকে তাকান, এই পারমুটেশনের মান বের করার জন্য এখানে যেটা দেওয়া থাকবে, এই শুরুতে যেটা থাকবে ওইটা লিখবেন প্রথমে, তারপরে গুণ করে এটা কমাতে থাকবেন। 6 থেকে 1 কমান, এক এক করে কমাবেন, 6 থেকে 1 কমালে 5। এই নিচে যত সংখ্যা থাকবে না, এখানে ততটা সংখ্যা গুণ আকারে লিখতে হবে, ততটা রাশি থাকবে। নিচে কত আছে 2, তাহলে এখানে 2টা রাশি গুণ থাকবে, মানে 2টা সংখ্যা গুণ থাকবে। এই যে 6 আর 5 শেষ, 5 6 30। কথা কি বুঝছেন? আবার বলছি, এই নিচে যত সংখ্যা যা থাকবে এখানে ততটা রাশি গুণ আকারে থাকবে। তাহলে নিচে যেহেতু 2 আছে, তাহলে 2টা রাশি গুণ আকারে থাকবে। তার মধ্যে শুরু হবে এই উপরের সংখ্যা থেকে, তারপরে সেখান থেকে 1 করে কমাতে কমাতে যেতে হবে। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, মনে করেন যে 8p3 এটা সমান কত, তাইলে আপনি প্রথমে দেখবেন নিচে কত আছে 3, তাইলে এখানে 3টা ঘর গুণ আকারে থাকবে। তাহলে শুরু হবে এই উপরের সংখ্যা থেকে, 8 থেকে শুরু। এবার এক এক করে কমাবেন, 8 থেকে 1 কমালে 7, 7 থেকে 1 কমালে 6 শেষ। এখানে যত থাকবে ততটা সংখ্যা গুণ আকারে থাকবে। এখানে যেহেতু 3 আছে, 3টা সংখ্যা গুণ আকারে থাকবে। এবার 27 56 গুণ 6, তাহলে 6 6 36, 6 হাতে 3, 5 হচ্ছে 30 আর 3 30, তার মানে 336। ক্লিয়ার বিষয়টা? 336। আচ্ছা, এখন মনে করেন আছে হচ্ছে, মনে করেন যে 15p3 এটা সমান কত? 15p3, তাহলে 15p3, তাহলে নিচে আছে 3, সুতরাং 3টা সংখ্যা গুণ আকারে থাকবে। নিচে যত থাকবে ততটা সংখ্যা গুণ আকারে থাকবে, আর এই গুণ ফলে শুরু হবে এখান থেকে। তাহলে 15 থেকে শুরু করে 3টা সংখ্যা, তাহলে এক এক করে কমাতে থাকতে হবে। 15 থেকে 1 কমালে 14, 14 থেকে 1 কমালে 13। এই 3টা গুণ করলে যা আসে তাই, গুণ করার দরকার নাই, যা আসে তাই। আশা করি বুঝতে পারছেন। এখন মনে করেন, এখন এইটা কিভাবে আসে? অনেকে বলে যে ভাই এটা কি করে করলেন? আসলে কিছুই না, এটা ওই সূত্র থেকে আসছে। দেখেন এদিকে তাকান, মনে করেন 15p3 এইটা সমান, আমি কি লিখছি, 15 ইন্টু 14 ইন্টু হচ্ছে 13, এই তো। আসলে উপরে 15 ফ্যাক্টরিয়াল ছিল না, আর নিচে কি 15 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। দেখেন, তাহলে 15 মাইনাস 3 মানে 12 ফ্যাক্টরিয়াল, আর উপরে 15 ফ্যাক্টরিয়ালকে ভেঙে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টরিয়াল, ওই 12 ফ্যাক্টরিয়াল আর নিচে 12 ফ্যাক্টরিয়াল কেটে ওই 15 ইন্টু 14 ইন্টু 13 সেইটুকুই যে, কারণ এই নিচের টুকুর সাথে বাকি অংশ কেটে যায়, এই জন্য এরকম। কথা কি বুঝছেন? এটাও শর্টকাট না, ওই জিনিসটাকে জাস্ট মনে রাখার জন্য। তাহলে এনপিআর এর মান বের করার ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আপনাকে একটা জিনিস মাথায়, কয়েকটা স্পেশাল মান আছে, স্পেশাল মানগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে কিছু বিশেষ মান, কিছু বিশেষ মান যেমন এনপিএন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মানে যত অঙ্ক করব সামনে যায় তার মিনিমাম 60% কোশ্চেন এনপিএন এই কনসেপ্টটা লাগবে।
তো npn ইজ ইকুয়াল টু কত? তাহলে npn ইকুয়াল টু বলেন তো সূত্র কি? উপরে হলো এইটার ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এইটা মাইনাস এইটা। এই অঙ্কে কিন্তু n এবং r সমান, দেখেন এখানেও r আছে, মানে কি n সংখ্যক বস্তু থেকে প্রতিবারে n সংখ্যক বস্তু নিয়ে সাজাতে হবে, মানে যতগুলো বস্তু দেওয়া আছে প্রত্যেকবার সাজাতে হবে ততগুলো বস্তু নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে n মাইনাস n মানে 0 ফ্যাক্টোরিয়াল। আর আমরা পড়ছিলাম 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, তার মানে উপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 1, 1 দিয়ে ভাগ করলে n ফ্যাক্টোরিয়াল। তাহলে মাথায় রাখবেন npn ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে n সংখ্যক বস্তু থেকে প্রতিবারে ভিন্ন ভিন্ন বস্তু থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, কিন্তু মাথায় রাখতে হবে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবারে n সংখ্যক বস্তু নিয়েই যদি সাজান তাহলে তার ফলাফল হবে n ফ্যাক্টোরিয়াল। মানে বিষয়টা হলো এরকম, মানে পাঁচটা বস্তু থেকে প্রতিবারে 5টা করে নিয়ে যদি সাজান তাহলে হবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। এটা মনে রাখ, এই সূত্রটা বারে বারে কাজে লাগবে। 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে যদি 5টা বস্তু নিয়ে সাজান প্রতিবারে, তার সেই বিন্যাস সংখ্যা বা সাজ সংখ্যা হবে মানে 5 ফ্যাক্টোরিয়াল, মানে 120 রকমে সাজানো যাবে। 5টা বস্তুকে উলট পালট করে মোট 120 ভাবে সাজানো যাবে। ক্লিয়ার? 8টা বস্তু থেকে প্রতিবারে যদি 8টা বস্তু নিয়েই সাজান তাহলে সেই সাজালে পরে মোট সাজ সংখ্যা বা মোট বিন্যাস সংখ্যা হবে 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে npn মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে আপনাকে যদি বলি 7p7, তার মানে কি? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7টা বস্তু থেকে প্রতিবারে 7টা নিয়েই যদি সাজান তাহলে এত সংখ্যক সাজ তৈরি করা যাবে, মানে এত সংখ্যক বিন্যাস তৈরি করা যাবে। ওকে, আচ্ছা গেল। তাহলে npn ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, তাহলে 5p5 ইজ ইকুয়াল টু কত? 5 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবেন যত সংখ্যক বস্তু দিয়ে আছে সবগুলো বস্তু নিয়েই যদি সাজান তাহলে সাজ সংখ্যা বা বিন্যাস সংখ্যা কত? তত ফ্যাক্টোরিয়াল। তার মানে আপনাকে মনে করেন যে 8টা বস্তু দেওয়া আছে, প্রতিবারে যদি 8টা নিয়েই সাজাতে বলে তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, সূত্র লেখার দরকার নাই, সরাসরি 8 ফ্যাক্টোরিয়াল। 8p8 মানে 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, এইবার npn গেল, এবার হচ্ছে np1 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা 2 নম্বর মান, বিশেষ মান। np1 মানে কি? যতগুলো বস্তু দেওয়া আছে সেখান থেকে প্রতিবারে একটা করে বস্তু নিয়ে যদি সাজান তাহলে কত ভাবে সাজানো যাবে? ওকে ফাইন। তাহলে np1 সূত্র কি? উপরে যাবে এইটার ফ্যাক্টোরিয়াল আর নিচে কি? এইটা মাইনাস এইটা, তাহলে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এখানে r এর মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে উপরে n ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই যে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে থাকলো শুধু n, শুধু n থাকবে, শুধু n। কারণ ওই n কে ভেঙে লেখা যায় না, n ইন্টু n থেকে 1 কমালে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। কথা বলছেন? আচ্ছা, তার মানে যত সংখ্যক বস্তু দেওয়া আছে সেখান থেকে যদি একটা একটা করে বস্তু নিয়ে সাজাতে হয় তাহলে কত ভাবে সাজানো যাবে? যত সংখ্যক বস্তু ঠিক তত ভাবে। মানে হলো সোজা কথা, মনে করেন আপনার কাছে 10টা বস্তু দেওয়া আছে, এই 10টা বস্তু থেকে প্রতিবারে যদি একটা একটা করে নিয়ে সাজান তাহলে 10 ভাবে সাজানো যাবে। মানে 10টা বস্তু থেকে প্রতিবারে একটা একটা নিয়ে করে সাজালে 10p1 ইজ ইকুয়াল টু 10। খুবই সহজ। মনে করেন 10টা জিনিস আছে, সেই 10টা জিনিস থেকে প্রতিবারে যদি একটা একটা নেন তাহলে এরকম কয়বার নেওয়া যাবে? 10 বার। 10 বার না, একজনকে নিলেন, আরেকজনকে নিলেন, এরকম 10 জন আছে, তাহলে একটা একটা করে নেওয়া মানে মোট 10 ভাবে নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। তাহলে উত্তর হচ্ছে 10। কি বোঝেন নাই বলেন? কি বোঝেন নাই? ক্লাস করছেন? গত ক্লাস করছেন? গত ক্লাস না করলে বুঝবেন না, ক্লাস করতে হবে, ক্লাস নিউজ দেওয়া যাবে না। সাইদুর রহমান, কি বোঝেন নাই সেটা বলেন, যে জায়গা বুঝি নাই বলেন, একটু দ্রুত বলেন ভাই। আচ্ছা, n ফ্যাক্টোরিয়াল মানে যে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা বোঝেন নাই? তাহলে তো ক্লাস করেন নাই, এটা হলো সবচেয়ে বড় কথা, ক্লাস করেন নাই। ক্লাস না করে কি, একটা ক্লাস না করে আর একটা ক্লাস করতে আসলে তো বিপদ, তাহলে টানবো কিভাবে আপনাদেরকে বলেন?
7 ফ্যাক্টোরিয়াল মানে কি এটা বোঝেন? 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এটা বোঝেন? এটা বোঝেন? 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। কথার উত্তর দেন। আসলে আচ্ছা দুঃখিত, এইটা হলো সবচেয়ে বড় কথা। ক্লাস না করে এসে কখনো এইসব কোশ্চেন করাই যাবে না। সবচেয়ে বড় কথা হলো ক্লাস আগের কোনো একটা টপিকের মাঝখান থেকে ক্লাস করাই যাবে না। এইগুলার জন্য আমি ক্লাসে রাগারাগি করি, আর দোষ হয় আমার যে রিয়াদ হোসেন ক্লাসে রাগারাগি করে। ঠিক আছে, মাঝখান থেকে ক্লাস করা যাবে না। আপনি শতকরার ক্লাস শুরু করছেন, 1 থেকে শুরু করেন, সোজা কথা। রেকর্ড ক্লাস আছে, রেকর্ড থেকে দেখে আসে। আপনি শতকরা মাঝখান 4 নাম্বার ক্লাস করতেছেন, তাহলে আগের 3টা ক্লাসে যা বোঝাইছি তা যদি আবার এখানে কথা বলি, তাই কি আমাকে ব্যাখ্যা করতে হবে? তাহলে সময় নষ্ট হবে না? আপনার লস। নিজের ভালো পাগলেও বোঝে, পাগলেও কিন্তু নিজের ভালো বোঝে, কিন্তু আমি মানে আপনাদের মধ্যে অনেকে নিজের ভালোটা বোঝে না। ঠিক আছে, তাহলে বিন্যাসের আজকে চলতেছে 3 নাম্বার ক্লাস, আগের 2টা না দেখে আমি এটা করতেছি। ভেরি ব্যাড প্র্যাকটিস। এটা যেই করুক তার জন্যই বলতেছি, ভেরি ব্যাড প্র্যাকটিস। এসব করাই উচিত না। এই যে 2-3 মিনিট নষ্ট হলো, আমার মুডটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, মানে আমি রাগ করছি না, কিন্তু মানে একটা লজিক আছে কিন্তু সব সময়। এমন বলবো যে এই কথা নেই, যে একটা জিনিস ধরছে এটা নিয়ে বলার তালেই আছে। কেন বলছি এই কথাটা? বারে বারে ক্লাসে বলার পরেও কেন আপনি ভুল করবেন? মানে আপনারা এই ভুল করবেন, এটা করা উচিত না। কোন টপিক আমি শুরু করছি, এটা তো সেন্স, এটা মিনিমাম সেন্স। কিন্তু আমি একটা টপিক শুরু করছি মানে ওই টপিকের 1 নাম্বার থেকে আমাকে দেখে আসতে হবে। আমার কথা বলছেন, এটা মিনিমাম সেন্স। আমি সম্ভাব্যতা ক্লাস শুরু করব, দেখা শুরু করবো, তাহলে সম্ভাব্যতা 1 থেকে শুরু করতে হবে। আমি আজকে লাইভ চলতেছে, আমি লাইভে দেখবো। 4 নাম্বার ক্লাস চলতে, আমি 4 নাম্বারে লাইভে এসে বসে আছি, আগের গুলো দেখি নাই। ভেরি ব্যাড। তো কি বলছিলাম? এটা উপরে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যান্সেল, তাহলে থাকলো হচ্ছে n। ওকে, আচ্ছা, তার মানে np1 মানে হচ্ছে n। তার মানে যত সংখ্যক বস্তু, সেই বস্তু থেকে যদি একটা একটা করে নিয়ে সাজানো যায়, তাহলে 10টা বস্তু থেকে যদি প্রতিবারে একটা একটা করে নিয়ে সাজানো যায়, তাহলে কত হবে? 10p1। আর 10p1 মানে np1 মানে যদি n হয়, তাহলে 10p1 মানে 10, তাহলে 12p1 মানে হচ্ছে 12। ওকে, আচ্ছা, 3 নাম্বার বিশেষ মান, 3 নাম্বার বিশেষ মান np0 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে np0 এটাকে কি লেখা যায়? উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে n-0 ফ্যাক্টোরিয়াল। এই যে এর আর এর মান 0, আর এর মান 0। আচ্ছা, বাদ দেন আর এর মান 0। তাহলে উপরে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে n-r ফ্যাক্টোরিয়াল। তাহলে n-r মানে 0, তাহলে n-0 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। n থেকে যদি 0 বাদ দেন, কোনো কিছু থেকে 0 বাদ দিলে তো ওইটাই হয়। তাহলে n-0 ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল। এটা কাটা, কত আসলো? 1। তাহলে np0 মানে হচ্ছে 1। অনেকে মনে করে যে np0 মানে হচ্ছে 0, np0 মানে 0 না, np0 মানে হচ্ছে 1। np0 মানে কত? 1। np0 মানে কি? যত সংখ্যক বস্তু দেওয়া আছে তাদের মধ্যে কাউকেই নিব না। তাহলে এরকম কয়টা ওয়ে আছে? এদিকে তাকান। অনেকে বোঝে না যে np0 মানে কেন 1। np0 মানে কেন 10p0, 1 এখানে যাই থাকে, এখানে যদি 0 থাকে 1 হবে। আচ্ছা, np0 মানে 1 কেন জানেন? অনেকে মনে করে ভাই এটার মান তো 0 হওয়া উচিত না, 1ই হবে। মানে 10 জন লোক আছে, এই 10 জন লোক থেকে আমি একজনকেও নিব না, এরকম কয়টা ওয়ে আছে? np0 দ্বারা তাই বোঝায় যে যতজন লোক আছে তাদের মধ্যে থেকে একজনও নিব না, এরকম কয়টা ওয়ে আছে? একটা ওয়ে, কাউকেই নিব না, এটাও তো একটা ওয়ে। কাউকেই নিব না, 10 জন থেকে একজনকেও নিব না, এরকম কয়টা ওয়ে? একটা ওয়ে। সেই ওয়েটা কি? কাউকেই নিব না, এটাও কিন্তু একটা ওয়ে, যে কাউকেই নিব না। ওকে, আচ্ছা, তাহলে আশা করি এই বিশেষ মানগুলো মনে থাকবে। তাহলে বিশেষ মান আমি 3টা লিখে দিয়েছি, এই 3টা বিশেষ মান লাগবে আমাদের। নাম্বার 1 হচ্ছে npn, এটার মান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক বস্তু থেকে যদি n সংখ্যক বস্তু নিয়েই সাজাই, তাহলে n ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যাবে। 2 নাম্বার হচ্ছে np1, এটার মান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল না কিন্তু। 3 নাম্বার মান হচ্ছে np0, এটার মান হচ্ছে 1। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এইবার আমি আপনাদেরকে অঙ্কে নিয়ে চলে যাব।
আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে ওই সেই শব্দ গঠন সংখ্যা গঠন সম্পর্কিত একটা অঙ্ক করাবো, বুঝছেন? একটা অঙ্ক করাবো, তারপর এদিকে চলে আসবো। যদিও এটা না করালেও চলতো। দেখেন যে সূত্র দিয়েও এই অঙ্কগুলো হবে, হ্যাঁ, কিন্তু আমরা সংখ্যা গঠনের দিকে তাকান। সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস যদি প্রিলিতে আসে, আমরা সূত্র দিয়ে করবো না, আমরা ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথড দিয়ে করে ফেলবো, ঠিক আছে? তো এখন দেখেন, এটা 1 2 4 6 8 এই অঙ্কগুলো একবারের বেশি ব্যবহার না করে, একবারের বেশি ব্যবহার না করে, হ্যাঁ, একবারের বেশি ব্যবহার না করে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তাহলে আপনাকে দেওয়া আছে যে জিনিসগুলো, এটা কয়টা জিনিস দেওয়া আছে, এদিকে থাকেন, 1 2 4 1 2 4 6 8 9, এই যে আপনাকে 6টা জিনিস দেওয়া আছে, 6টা জিনিস দেওয়া আছে। তাহলে দেওয়া আছে 6টা জিনিস, আর আপনাকে 3 অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে। 3 অঙ্কের সংখ্যা গঠন করতে বললে এখান থেকে কয়টা জিনিস নিতে হবে? 3টা। এখান থেকে 3টা অঙ্ক নিয়ে যেভাবেই বসান 3 অঙ্কের সংখ্যা গঠন হবে। মনে করেন আপনি 2 4 আর 8 নেন, 2 4 আর 8 নিলে 248। দেখেন এখন যদি আপনি 248 এই 8 যদি সামনে আনেন, এই দুটো পিছনে নেন, তাহলে 842। এই দেখেন, যে কোনো 3টা নিয়ে আপনি যেভাবেই বসান 3 অঙ্কের সংখ্যা গঠন হবে, তাই না? তার মানে আপনাকে জিনিস দেওয়া আছে 6টা, আর সেখান থেকে নিতে হবে 3টা। তার মানে 6টা ভিন্ন, এরা ভিন্ন ভিন্ন কিনা? 1 2 3 4 5 6 8, এরা ভিন্ন ভিন্ন না? তাহলে 6টা ভিন্ন ভিন্ন বস্তু, আর এখান থেকে নিতে হবে কয়টা করে? 3টা করে নিয়ে সাজাতে হবে। সংখ্যা গঠন মানে বিন্যাস, মানে সাজান। ওকে, আচ্ছা, তাহলে আপনার এখানে জিনিস আছে 6টা, তার মানে এন এর মান 6, আর নিতে বলছে 3টা, সাজাতে হবে কয়টা করে নিয়ে? 3টা করে নিয়ে, তার মানে আর এর মান 3। তাইলে 6টা বস্তু থেকে প্রতিবারে 3টা করে নিয়ে সাজানোর উপায় কি? 6p3। হ্যাঁ, আমাদের উত্তর 6p3, এটাই উত্তর, এটাই উত্তর। এই 6p3 বের করলে উত্তর চলে আসবে। এখন 6p3 কেমনে বের করে? মনে করেন এই নিচে আছে 3, তার মানে এখানে 3 ঘর গুণ করতে হবে, আর শুরু হবে এই 6 থেকে। তারপর এখান থেকে 1 কমাই দিলে পারে 5, আর 1 কমাই দিলে 4। এখানে কয় ঘর লিখতে বলছি? নিচে যা লেখা আছে তত ঘর, নিচে লেখা আছে 3, তাহলে 3 ঘর। তাহলে 6 থেকে শুরু করে 1 1 করে কমায় 3 ঘর, 5 6 30, 3 40 120। তাহলে আমাদের উত্তর হচ্ছে 120। এই 5 গুণ 6 গুণ 3 4, এটাই কিন্তু ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথডে আসছিল। মনে করে দেখেন, মনে করে দেখেন, আমি আপনাকে বোঝাই দিলাম। ভ্যাকেন্ট স্পেসে এটাই আসছিল। এখানে জিনিস হচ্ছে 1 2 3 4 5 6, বলছিলাম এই ঘর পূরণ করার 6টা হয়ে, এই ঘর পূরণ করার 5টা হয়ে, এই ঘর পূরণ করার 4টা হয়ে, ভিন্ন ভিন্ন ঘটনা, সরি ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয়। তারপরে দেখেন এই যে গুণ আছে। আমার কথা কি বুঝছেন? এই ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথড আলাদা কিছু না, এইটা আর এইটা একই জিনিস। কনসেপ্ট বুঝতে হবে। এই ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথড থেকেই মূলত এনপিআর এর কনসেপ্ট আসছে। এবার কি বুঝছেন? মানে এই অঙ্কগুলাও সূত্র, এগুলাও সূত্র দিয়ে করা যাবে, কিন্তু সূত্র দিয়ে করবো না। আবার বলছি, সংখ্যা গঠন সম্পর্কিত অঙ্ক আসলে সূত্র দিয়ে করবেন না, আপনি এই ভ্যাকেন্ট স্পেস মেথড দিয়েই করবেন। এটা বেশি সহজ না গোলাম মোস্তফা ভাইয়া, এটা বেশি সহজ না, এটা সবচেয়ে সহজ অঙ্ক, তাই সহজ। কিন্তু এই যে এখানে যখন 0 দেওয়া থাকবে, যখন বিশেষ ঘর থাকবে, তখন যে এরকম সূত্র যে 3 4 বার লেখা লাগবে। হ্যাঁ, কথা কি বুঝছেন? একেবারে সিম্পল, একেবারে সিম্পল। মানে আসলে ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথড থেকেই এই এনপিআর সূত্রটা আসছে, এটা অন্য ভিন্নভাবে আসে নাই। হ্যাঁ, এবার দেখেন, নেক্সট আমরা চলে যাচ্ছি, আমরা সংখ্যা গঠন থেকে চলে গেলাম। হ্যাঁ, আর যদি কারো মনে হয় যে ভাই আমি এই সংখ্যা গঠন বা সূত্রটুকু আমি একদম এ টু জেড ডিটেলস শিখতে চাই, আমার কথা কি বুঝছেন? এ টু জেড ডিটেলস শিখতে চাই, তাহলে আমাকে নক দিবেন মেসেঞ্জারে। আমি আপনাকে লিখিত ব্যাসের বিন্যাস সমাবেশের ক্লাস দিয়ে দিব, আপনি দেখে শেষ করে দিবেন। ওখানে ক্লাস আছে 32 ঘন্টার। কিন্তু এখন আপাতত আমি প্রিলির জন্য যতটুকু লাগে সেটুকুই পড়াচ্ছি। বাট আপনার যদি মনে হয় যে না আমার এখনই দরকার, তাহলে আমাকে নক দিবেন মেসেঞ্জারে, আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, সবাই মনোযোগ দিবেন। এবার খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি। এই যে 24 নাম্বার কোশ্চেন দেখেন, 24 নাম্বার কোশ্চেনে কি বলছে? 24 নাম্বার কোশ্চেনে বলছে ইংরেজি বর্ণমালা থেকে, দেখেন ইংরেজি বর্ণমালা থেকে প্রত্যেকবার 5টি করে বর্ণ নিয়ে যতগুলি শব্দ গঠন করা যাবে। আচ্ছা, ভয় পাইছে মোস্তফা? হ্যাঁ, দরকার নাই। ইংরেজি বর্ণমালা হতে প্রত্যেকবার 5টি করে বর্ণ নিয়ে যতগুলি শব্দ গঠন করা যাবে। তাইলে এদিকে তাকান, নিতে বলছে কোত্থেকে? নিতে বলছে কোত্থেকে? নিতে বলছে ইংরেজি বর্ণমালা থেকে। তাহলে বুঝতে হবে ইংরেজি বর্ণমালা থেকে নিতে হবে। তাহলে ইংরেজি বর্ণমালায় মোট শব্দ কয়টা?
ইংরেজি বর্ণমালায় মোট শব্দ হচ্ছে 26টা, তার মানে আপনাকে 26টা থেকে নিতে হবে, 26টা থেকে নিতে হবে। প্রতিবারে কয়টা? 5টা। তাইলে যা দেওয়া থাকবে মানে যেখান থেকে নিতে হবে সেটা হলো এন। তাহলে এন হচ্ছে এই 26টা বর্ণমালার বর্ণগুলো হচ্ছে এন। এই যে ইংরেজি বর্ণমালা থেকে নিতে হবে, তার মানে 26টা বর্ণ থেকে নিতে হবে। বলছে না যে 26টা বর্ণ থেকে নাও, বলছে ইংরেজি বর্ণমালা থেকে নাও। কয়টা? প্রতিবারে 5টা। তাহলে ইংরেজি বর্ণমালায় আছে মোট 26টা, তাহলে টোটাল হচ্ছে এন এর মান 26, আর প্রতিবারে নিতে হবে হচ্ছে 5টা, তাহলে আর এর মান 5। তাহলে প্রতিবারে যতগুলো শব্দ গঠন করা যায়, শব্দ গঠন মানে কি? বিন্যাস। কি বলছি? শব্দ গঠন মানে বিন্যাস। তাহলে এন সংখ্যক বস্তু থেকে প্রতিবারে আর সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে সাজানোর উপায় বা শব্দ গঠনের উপায় হচ্ছে এনপিআর। এনপিআর, এন এর মান হচ্ছে 26, আর এর মান হচ্ছে 5, তাহলে 26p5, এই যে 26p5 2 নাম্বার অপশন, এটাই উত্তর। 26p5 ক্লিয়ার? না, এটা কোশ্চেন শিট দিতে পারিনি, আমি একটু রেডি করতেছি, খুব কষ্ট হচ্ছে, কারণ এই কোশ্চেন শিটটা আমাকে মানে অনেক মডিফিকেশন করতে হচ্ছে। হ্যাঁ, একটু সময় লাগতেছে ভাই, একটু সময় দেন আমাকে। কাল পরশুর মধ্যে আমি আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু গোছাই ফেলছি, প্রায় দিয়ে দিবনি। হ্যাঁ, হয়েছে, এটা হয়েছে ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ছাব্বিশ ইন্টু 25 ইন্টু, হ্যাঁ ওই গুণ থাকবে না। শোনো মোস্তফা ভাইয়া, তুমি যেটা করছো না 26 ইন্টু 25 ইন্টু 24 ইন্টু 23 ইন্টু 22, এটা উত্তর রাইট, এটা উত্তর রাইট 26p5। কিন্তু এত বড় গুণ তো অপশনে থাকবে না, এমসিকিউ পরীক্ষা না, অপশনে থাকবেই 26 ইন্টু 26p5, কিংবা অপশনে এই যে তুমি যেভাবে লিখে রাখছো যে 26 ইন্টু 25, 25 ইন্টু 24 ইন্টু 23 ইন্টু 22, 1 2 3 4 5, এরকমও থাকতে পারে। দেখা গেলে এরকম গুণ আকারেই আছে, এরকমই দেখা গেলে এরকমই রেখে দিছে। ঠিক আছে, আচ্ছা এবার ইকুয়েশন শব্দটি দেখেন, এবার তাকাবেন প্লিজ, সবাই মনোযোগ দেন। ইকুয়েশন শব্দটি হতে 3টি করে বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যাবে, যেখানে প্রতিটি বর্ণ একবারই ব্যবহার হবে। প্রতিটি বর্ণ একবারই ব্যবহার হবে মানে কি? রিপিট করা যাবে না, বুঝতে পারছেন? উইদাউট রিপিটেশন। আচ্ছা, তাহলে আপনাকে নিতে হবে কোত্থেকে? এদিকে তাকান, আগে যে অঙ্কটা করলাম 24 নাম্বার অঙ্ক যেটা করলাম, সেখানে আমরা আমাদের জিনিস নিতে বলছিল বর্ণমালা থেকে, ইংরেজি বর্ণমালা থেকে, যে ইংরেজি বর্ণমালা থেকে নিতে হবে, তার মানে এন এর মান ছিল ওই বর্ণমালা। কিন্তু এবার আমাকে নিতে বলছে ইকুয়েশন শব্দটা থেকে, তার মানে আমার এন হলো এখান থেকে আসবে। ইকুয়েশন, এদিকে তাকান প্লিজ, ই কিউ ইউ এ ইকুয়েশন। আপনাকে এখন নিতে হবে এই শব্দ থেকে, তার মানে আপনার সোর্স হলো এই শব্দ। তাহলে এখানে কয়টা আছে? এখান থেকে প্রতিবারে 3টা করে নিতে হবে। তাহলে এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, তার মানে মোট বর্ণ আছে 8টি। এদিকে তাকান, মোট বর্ণ ইজ ইকুয়াল টু 8টি। এই 8টি বর্ণ থেকে আপনাকে প্রতিবারে নিতে হবে কয়টা? 3টা। তাহলে যে যা দেওয়া থাকে সেটা হলো এন, তাহলে মোট বর্ণ এন, অতএব এন ইকুয়াল টু 8টি, এন ইকুয়াল টু 8। আর প্রতিবারে নিতে হবে কয়টা? দিকে তাকান, এই 8টার মধ্য থেকে প্রতিবারে 3টা নিতে হবে। কোন 3টা? যে কোনো 3টা নিয়ে উলট পালট করে সাজাতে হবে, যে কত রকম সাজ তৈরি করা সম্ভব। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এখান থেকে নিব হচ্ছে 3টা, তাহলে নিব 3টা, আর যতটা নিতে হয় সেটা হলো আর এর মান 3, আর ইকুয়াল টু 3। এই যে প্রতিবারে 3টা করে বর্ণ নিয়ে, তাহলে এন সংখ্যক বস্তু থেকে প্রতিবারে আর সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় হচ্ছে এনপিআর। এন এর মানে 8, আর এর মান 3, তার মানে 8p3। এই 8p3 এর মান যা আসবে সেটাই উত্তর। এখন 8p3 শর্টকাটে বের করতে বলছে কিভাবে? এখানে 3 আছে, তার মানে 3 ঘর গুণ 8 থেকে শুরু করে এক এক করে কমাতে হবে। 8 গুণ 7 গুণ 6, এই 3 আছে তাই 3 ঘর। 6 সাথে 42, 42 এর সাথে 6 গুণ, 6 দুগুণী 12, 2 হাতে হচ্ছে 1, 4 24 আর 1 25, 252। হ্যাঁ, 6 সাথে 27, 6 কি বলছে, 6 সাথে 42, 27 56, সরি, এই দুইটা গুণ করছি আর লিখে দিছি হলো এখানে। ঠিক আছে, 27 56 গুণ 6, 6 6 36 6 হাতে 3, 5 6 30 আর 3 33, তার মানে 336, তার মানে মোট 336টা। হ্যাঁ, হয়নি, ঠিক আছে। মোট 336টা শব্দ গঠন করা যাবে। 336টা, তার মানে কি জানেন? আপনি যখন মানে এখান থেকে যে কোনো 3টা, এই 3টা নিবেন, এই 3টা নিবেন, এরকম এই 3টা নিবেন, এদের মধ্যে আবার উলট পালট করে বসাবেন, মানে এটিআই, মনে করেন এটিআই, এটা একটা শব্দ। আবার আই কে সামনে আনবেন, টি এ, এটা একটা শব্দ।
টি কে আনবেন এ আই, এটা আরেকটা শব্দ। এরকম এরকম কতগুলা বলেন তো? এরকম 336টা, এরকম মোট 336টা। হ্যাঁ অবশ্যই এটা ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথডে করা যাবে, আমি করে দিচ্ছি ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথড। দেখেন আপনাকে প্রতিবারে নিতে হবে কয়টা? 3টা করে নিয়ে সাজাতে হবে। তার মানে ভ্যাকেন্ট স্পেস দিবেন 3টা, ভ্যাকেন্ট স্পেস দিবেন 3টা। এবার আপনাকে বলেন আপনি নিবেন কোত্থেকে? ইকুয়েশন শব্দ থেকে। ইকুয়েশন শব্দে মোট বর্ণ আছে কয়টা? 8টা। তার মানে এই ঘরে আপনি যদি ই কে বসাতে পারেন, কিউ কে বসাতে পারেন, ইউ কে বসাতে পারেন, এ কে বসাতে পারেন, টি কে বসাতে পারেন, আই কে বসাতে পারেন, ও কে বসাতে পারেন, এন কে বসাতে পারেন। তার মানে এই ঘর পূরণের মোট 8টা ওয়ে আছে, তাই 8 হবে। 8টা ওয়ে আছে, কিন্তু এখানে বসবে কয়জন? একজন। তাহলে আর বাকি থাকলো কয়জন? 7 জন। তাহলে এই ঘর পূরণ করার 7টা ওয়ে। একজন বসে গেল, আর বাকি থাকলো 6 জন। এই ঘর পূরণ করার 6টা ওয়ে। এই সবগুলো ইনকমপ্লিট ঘটনা গুণ করতে হবে, যে 8 × 7 × 6 শেষ। এটাই করছি আমরা, এটাই করছি। কিন্তু সমস্যা আছে, সূত্র দিয়েও শিখতে কিছু অঙ্ক আছে, শুধু ভ্যাকেন্ট স্পেস মেথডের কনসেপ্ট দিয়েই হবে না। দুইটা একই লেটার থাকলে কি হবে সেটা তো শেখায়নি এখনো। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেতে হবে, একটু ধৈর্য ধরতে হবে ভাই। দেখেন এখানে কি বলছে? এখানে বলছে ইকুয়েশন শব্দটির সবগুলি অক্ষর একত্রে নিয়ে কত উপায়ে সাজানো যাবে। ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত উপায়ে সাজানো যাবে। তার মানে এবার আপনার সোর্স কি নিতে হবে, যেখান থেকে সেই সোর্সটা হচ্ছে ইকুয়েশন শব্দ। এই হলো শব্দ, এই হলো সোর্স, এখান থেকে নিতে হবে। এখানে বর্ণ কয়টা? মোট বর্ণ আছে 8টি। বর্ণ ইজ ইকুয়াল টু 8টি, তার মানে এন এর মান 8, এন ইজ ইকুয়াল টু 8। আমি আবার বলছি, এই যে এম্পিয়ার সূত্র, এই এম্পিয়ার সূত্র এটা খাটবে কিন্তু সরাসরি এটা খাটবে হচ্ছে যখন এই বর্ণগুলা কি ভিন্ন ভিন্ন, বস্তুগুলো সব ভিন্ন ভিন্ন, তখন। ঠিক আছে, এন ইকুয়াল টু 8। আর আর এর মান কত? এই অঙ্কে আর এর মানও 8। এই অঙ্কে আর এর মানও 8 কেন? অঙ্কে বলছে ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর নিয়ে সাজাতে বলছে। এবার এন এর মান 8, আবার সাজাতেও বলছে সবগুলোকে নিয়ে, মানে 8টাকে নিয়ে। তার মানে 8টা বর্ণ থেকে প্রতিবারে 8টা করে নিয়ে সাজাতে হবে। তাহলে 8টা বর্ণ থেকে প্রতিবারে 8টা করে নিয়ে সাজাতে হবে, মানে 8p8, 8p8, এটাই তো। আর npn মানে কি? npn মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে 8p8 মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল অপশন হয়তো 8 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, এরকমই অপশন থাকবে। কথা কি বুঝছেন? বর্ণ আছে 8টা, প্রতিবারে নিতেও হবে 8টা। তাহলে 8টা থেকে 8টা নিয়ে সাজানোর উপায়, ওই যে n সংখ্যক বস্তু থেকে প্রতিবারে n সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় কত? 8 ফ্যাক্টোরিয়াল। এখন 8 ফ্যাক্টোরিয়াল মানে কত? আমরা এই সূত্র লিখবো না, কিন্তু সরাসরি লিখবো 8 ফ্যাক্টোরিয়াল। যতগুলো বস্তু প্রতিবারে যদি ততগুলো নিয়ে সাজাতে বলে, সরাসরি তত ফ্যাক্টোরিয়াল, ব্যাস। এখন 8 ফ্যাক্টোরিয়াল, এদিকে তাকান। 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 40,320। আমার মুখস্থ আছে, কিন্তু আপনার তো মুখস্থ নাও থাকতে পারে। 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল। কেন 6 ফ্যাক্টোরিয়াল? কারণ 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সবার মুখস্থ থাকে। 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, সবার মুখস্থ থাকে। তাহলে 8 × 7 × এই 6 ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে 720 বসাই দিলাম। এবার 7 দিয়ে প্রথমে গুণ করেন, 7 শূন্যতে 0, 7 2 14, 4 হাতে 1, 7 7 49, আর 1 50। এবার এর সাথে 8 গুণ করে দেন না। 8 শূন্যতে 0, 4 8 32, 2 হাতে 3, 8 শূন্যতে 0 আর 3 যোগ করলে 3, 5 8 40, 40,320। আপনাকে একবারেই কেন গুণ করতে হবে? 6 ফ্যাক্টোরিয়াল যদি মুখস্থ না থাকে, তাহলে 6 × 5 লেখেন। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। নেক্সট, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা টাইপে চলে আসছি ভাই। বস্তুগুলোর মধ্যে সবগুলো বস্তু যদি ভিন্ন ভিন্ন না হয়, সেক্ষেত্রে বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা যে জিনিসটা পড়ছি, সেখানে যে বস্তুগুলা দেওয়া ছিল, মানে যাদেরকে নিয়ে সাজাতে হবে, সেই বস্তুগুলার সবগুলো ভিন্ন ভিন্ন ছিল। যেমন ইকুয়েশন শব্দ দেওয়া ছিল, ইকুয়েশন, আপনার শব্দ দেওয়া ছিল ইকুয়েশন, এখানে সবগুলোই ভিন্ন। দেখেন, ই আছে একটা, কিউ একটা, ইউ একটা, এ একটা, টি একটা, আই একটা, ও একটা, এন একটা, সবগুলোই ভিন্ন ভিন্ন। কিন্তু যে জিনিস আপনাকে যেটা দেওয়া থাকবে, তার মধ্যে যদি একই জিনিস 2-3টা থাকে, তখন কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এই জন্য বস্তুগুলোর মধ্যে সবগুলো বস্তু যদি ভিন্ন ভিন্ন না হয় সেক্ষেত্রে বিন্যাস। বস্তুগুলো, যে বস্তুগুলো দেওয়া থাকবে মানে যাদেরকে নিয়ে সাজাতে হবে, তারা যদি সবগুলো ভিন্ন ভিন্ন না হয় সেক্ষেত্রে বিন্যাস। ওকে, দেখেন প্রথমে একটা শব্দ দেওয়া আছে, প্রথমে আপনার কাজ হচ্ছে শব্দটা অ্যানালাইসিস করা। মনোযোগ দিবেন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ কিন্তু। এখানে বলছে ইঞ্জিনিয়ারিং শব্দ। ইঞ্জিনিয়ারিং শব্দটির সবকটি বর্ণ নিয়ে কত বিভিন্ন রকমের সাজানো যায়। তাহলে আপনার গিভেন ওয়ার্ড কি? ইঞ্জিনিয়ারিং। আমি আবার বলছি, ইঞ্জিনিয়ারিং বানানটা এরকম থাকবে না, এই প্রথম অক্ষরটাও ছোট হাতের থাকবে, এরকম থাকবে, প্রশ্নে কিন্তু এরকম থাকবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই ইঞ্জিনিয়ারিং শব্দটার সবকটি বর্ণ নিয়ে কতটি ভিন্ন রকমের সাজানো যায়। আচ্ছা, উত্তম কুমার রয়, আপনি যে প্রশ্ন করছিলেন এখন কিন্তু আমরা সেই প্রশ্নে চলে আসছি। হ্যাঁ, একটু দেখেন। এখন ইঞ্জিনিয়ারিং শব্দে দেখেন এখানে ই আছে তিনটা, দেখছেন? জি আছে 2টা, এন আছে 3টা, আই আছে 2টা। বোঝা গেল? তার মানে আমাদেরকে যে বস্তুটা দেওয়া আছে তার মধ্যে সবগুলো ভিন্ন ভিন্ন না। মনোযোগ দিবেন, আমরা যে সূত্র ইউজ করি এনপিআর সরাসরি, এই সূত্র তখনই ব্যবহার করব আমরা সরাসরি যখন বস্তুগুলোর মধ্যে সবগুলো ভিন্ন ভিন্ন হবে, ডিস্টিংক্ট অবজেক্ট, সবগুলো বস্তু যখন ভিন্ন ভিন্ন হবে। বাট যখন যে বস্তুটা দেওয়া আছে মানে যাদেরকে দেওয়া আছে তাদের মধ্যে যদি একই জিনিস থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে। প্রথমে অ্যানালাইসিস করতে হবে এখানে মোট কয়টা বর্ণ আছে। মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট বর্ণ 11। ওকে, মোট বর্ণ 11টি। এইবার আমাকে বলেন, আমরা এদিকে তাকান, ইঞ্জিনিয়ারিং শব্দটির সবকটি বর্ণ নিয়ে, আচ্ছা সাজাতে বলছে সবকটি বর্ণ নিয়ে না, তার মানে ইঞ্জিনিয়ারিং শব্দটাতে যে 11টা বর্ণ আছে এই 11টা বর্ণ থেকে 11টা বর্ণ নিয়েই সাজাতে বলছে। তাহলে 11টা বর্ণ থেকে 11টা বর্ণ নিয়ে যদি সাজাতে বলে তাহলে আমরা কি বলছিলাম যে যতগুলো বস্তু থাকবে ততগুলো বস্তুর সবগুলো নিয়ে যদি সাজাতে বলে তাহলে তত ফ্যাক্টোরিয়াল। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, মনোযোগ দেন। মনে করেন যে 8টা বস্তু দেওয়া আছে, 8টাকে নিয়েই সাজাতে বলছে, 8 ফ্যাক্টোরিয়াল। একটু আগে করলাম। তাহলে 11টা বস্তু আছে, এই 11টা নিয়েই সাজাতে বলছে, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল। কিন্তু 11 ফ্যাক্টোরিয়াল কখন হতো? যদি এদের মধ্যে সবগুলো বস্তু ভিন্ন ভিন্ন হতো। কারণ সূত্র লেখার সময় লিখে দিয়েছিলাম n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে। তাহলে 11টা বস্তুর 11টাই যদি ভিন্ন ভিন্ন হতো, কিন্তু এর মধ্যে তো 3টা ই আছে, এগুলো তো ভিন্ন ভিন্ন না। ভিন্ন ভিন্ন না হলে কি সমস্যা আমি এক্সপ্লেইন করব, আগে সূত্র বোঝেন পরে এক্সপ্লেইন করছি। তাহলে প্রথমে আমরা কি করব জানেন? যখন এই বস্তুগুলোর মধ্যে সবগুলো ভিন্ন ভিন্ন না থাকবে তখন আমরা সবগুলোকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে সাজাবো। আগে এদিকে তাকান, প্রথমে সবগুলো বস্তুকে ভিন্ন ভিন্ন বিবেচনা করেই সাজাবো। তাহলে এখানে একটু তাকাবেন, এখানে 11টা বস্তুর মধ্যে 11টা নিয়েই সাজানো যায় কত ফ্যাক্টোরিয়াল আকারে? 11 ফ্যাক্টোরিয়াল আকারে। ব্যাস। তাহলে প্রথমে আমরা 11টা বস্তুর 11টাকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে সাজাই দিলাম। এটুকু তো বুঝছেন যে সবগুলোকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে সাজানোর উপায় 11 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইবার দেখতে হবে একই রকমের বর্ণ যেগুলা সেইগুলাকে আলাদা করতে হবে। ই আছে কয়টা? এই যে একটা ই, 2টা ই, 3টা ই, তাহলে ই 3টা। ওকে, এন আছে কয়টা? একটা, 2টা, 3টা এন, এন ইজ ইকুয়াল টু 3টি। তারপরে জি আছে কয়টা? একটা, 2টা, জি ইজ ইকুয়াল টু 2টি। আই আছে কয়টা? আই আছে 2টা, তাহলে আই ইজ ইকুয়াল টু 2টি। এইবার আপনার কাজ হচ্ছে এই যে একই রকমের বর্ণ যতটা না তত ফ্যাক্টোরিয়াল দিয়ে টোটালটাকে ভাগ। এটাই সূত্র। হ্যাঁ, তাহলে 11 ফ্যাক্টোরিয়ালকে 3টা ইর জন্য 3টা ই, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। 3টা এন, তাই আবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। 2টা জি, তাই আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। 2টা আই, তাই আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটাই উত্তর। ঠিক আছে, এইটাই উত্তর। বোঝা গেল বিষয়টা? তাহলে কত? 3 নাম্বার অপশন। এটা হলো শর্টকাট না, এটাই সূত্র। হ্যাঁ, এটা মূল সূত্র, এটা ব্যবহার করা যাবে সরাসরি। কিন্তু প্রশ্ন হলো
এটা কেন ভাগ দিচ্ছি এটা বুঝতে পারেন, বলতে পারেন যে ভাই এই যে ভাগ দিলেন এত 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 ফ্যাক্টরিয়াল দিয়ে কেন দিলেন, এটা বুঝতে হবে। এবং এই সেন্সটা যদি ভেতরে গ্রো না করে তাহলে কিন্তু বিপদ, তাহলে পড়ে লাভ নাই, মানে মনে থাকবে না যে আমরা ভাগ দিচ্ছি কেন। 11টা বস্তুর মধ্য থেকে 11টা নিয়ে সাজানো যায় 11 ফ্যাক্টরিয়াল আকারে যদি বস্তুগুলা ভিন্ন ভিন্ন হয়। কিন্তু এই বস্তুগুলোর মধ্যে যদি কিছু একই টাইপের বস্তু থাকে তাহলে যতটা একই টাইপের বস্তু থাকবে তত তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক দেখেন, যে বস্তুগুলো নিয়ে বস্তুগুলোর মধ্যে সবগুলো বস্তু যদি ভিন্ন ভিন্ন না হয় তাহলে কি করতে হবে, প্রথম কাজ হলো সবগুলোকে ভিন্ন ভিন্ন চিন্তা করে সাজাতে হবে। তাহলে 11টাকে ভিন্ন ভিন্ন বিবেচনা করলে 11 ফ্যাক্টরিয়াল আকারে সাজানো যেত। হ্যাঁ, তারপরে কি করতে হবে, তারপরে যেটা যতটা একই টাইপের বস্তু আছে তত তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। ব্যাস। এখন আমাকে বলতে পারেন যে ভাগটা কেন করলাম, এদিকে তাকান। এই ভাগটা কেন করছি এটা বুঝতে পারলে যে কি মজা লাগবে আপনি কল্পনা করতে পারবেন না যে ভাগটা কেন করছি। তাহলে 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এটা কিন্তু উত্তর না, কারণ এই 3 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল মিলে 3 ফ্যাক্টরিয়াল স্কোয়ার, 2 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল মিলে 2 ফ্যাক্টরিয়াল স্কোয়ার, মানে এর উপরে যদি স্কোয়ার থাকতো তাহলে এটা উত্তর হতো। আসলে দেখেন এই যে ইঞ্জিনিয়ারিং শব্দ ENGINEERING ইঞ্জিনিয়ারিং শব্দ, আসলে 11 ফ্যাক্টরিয়াল কি, এদিকে তাকান না। ফ্যাক্টরিয়াল গুণ ছাড়া লিখে সমস্যা নাই, এগুলা এরকম আছে মানে গুণ আকারেই আছে, কোনো প্রবলেম নাই। এরকম আছে মানে গুণ আকারে আছে, গুণ দিলেও পারেন না দিলেও পারেন, তবে গুণ দিয়েন না, ভুল হবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 11 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এই সবগুলোকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে এত 11 ফ্যাক্টরিয়াল আকারে সাজানো যায়। আপনি যেটা বলছেন সেগুলো তো আসেনি এখনো, আরগুলো একসাথে থাকবে আরগুলো একসাথে থাকবে না, সেগুলো তো এখনো আসেনি ভাই। মানে স্টেপ বাই স্টেপ, একসাথে তো সব করে দেওয়া যাবে না। বিন্যাসের উপর আরো আমাদের 4টা ক্লাস হবে, ঠিক আছে? বিন্যাসের উপর আরো 2টা ক্লাস হবে, আর বিন্যাস সমাবেশে কম্বাইন্ড আরো 3-4টে ক্লাস হবে। তাহলে আসতে হবে স্টেপ বাই স্টেপ, একসাথে করা যাবে না। হ্যাঁ, মোট বর্ণ কয়টা তা বসালাম, এরপর ডাবল ট্রিপল সংখ্যার নিচে ভাগ করে এইসব বসলাম। আসলে আচ্ছা দেখেন আমি বলে দিচ্ছি, এখন এই ভাগ দেওয়ার কারণটা বোঝেন, ভাগ দেওয়ার কারণটা বুঝতে হবে, সুনির্দিষ্ট কারণ বুঝতে হবে। এর ভাগ দেওয়ার কারণ না বুঝলে একটু পরে যে ঝামেলা হবে, এই জন্য বলতেছি বারে বারে, বোঝেন আগে। আচ্ছা বলেন তো এই এই জিটা, এটা কিন্তু একটা শব্দ, তার মানে 11 ফ্যাক্টরিয়াল আকারে যে সাজানো যাবে, মানে 11 ফ্যাক্টরিয়ালের মান যত তত সংখ্যক শব্দ তৈরি হবে, বোঝেন? 11 ফ্যাক্টরিয়ালের মান যত 11 ফ্যাক্টরিয়ালের মান যত তত সংখ্যক শব্দ তৈরি হবে। হ্যাঁ, 11 ফ্যাক্টরিয়ালের মান যত তত সংখ্যক শব্দ তৈরি হবে। এখন তত সংখ্যক শব্দের মধ্যে এই ইঞ্জিনিয়ারিং শব্দটাও কিন্তু আছে, এই ইঞ্জিনিয়ারিং শব্দটাও আছে। হ্যাঁ, এখন আমি যদি এই জিটাকে এখান থেকে নিয়ে এখানে বসাই দেই, আর এই জি মনে করেন এই জিটাকে নিয়ে এখানে নিয়ে যাব, আর এই জিটাকে এখানে নিয়ে আসবো, তাহলে কি হবে? এটা হবে দেখেন EN, এই জি এখানে আসলো NIEEIN GINEERING, মানে আমি বোঝাতে চাচ্ছি এই জিটা এখানে চলে গেছে আর এই জিটা এখানে গেছে। আচ্ছা এতে কি নতুন কিছু তৈরি হয়েছে? এতে কি নতুন কিছু তৈরি হয়েছে? দেখেন নতুন কিছু তৈরি হয়নি, কিন্তু এই ওয়ার্ডটাও কিন্তু এই 11 ফ্যাক্টরিয়ালের মান যত তার মধ্যে, মানে 11 ফ্যাক্টরিয়াল মানে যতগুলো 11 ফ্যাক্টরিয়ালের মান যত, এই ইঞ্জিনিয়ারিং শব্দের এই বর্ণগুলোকে উলট পালট করলে ততগুলো শব্দ তৈরি হবে, আর প্রত্যেক শব্দ এক একটা বিন্যাস। কিন্তু এই জিটা এখানে গেলে, এই জিটা এখানে, মানে এই জিটা এখানে আসলে বা এই জিটা এখানে গেলে, এই জিকে এখানে নিয়ে আসছি, এই জিকে ওখানে নিয়ে গেছি, তাতে কি নতুন শব্দ তৈরি হয়েছে না? এই জি দুইটা নিজেদের স্থান পরিবর্তনের ফলে কিন্তু একই জিনিস আছে, বাট এই শব্দটাও কিন্তু এই 11 ফ্যাক্টরিয়ালের মধ্যে কাউন্ট হয়ে গেছে। আমার কথা কি বুঝছেন? এই শব্দটাও এই 11 ফ্যাক্টরিয়ালের মধ্যে কাউন্ট হয়ে গেছে, কারণ আমি তো এই সবগুলোকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে সাজাইছি। আবার এই এনটা এখান থেকে এখানে নিয়ে যাব, এই এনটাকে এখানে নিয়ে আসবো, তাতে কি নতুন শব্দ তৈরি হবে না?
নতুন শব্দ তৈরি হবে না, কিন্তু ওটাও কিন্তু এর মধ্যে কাউন্ট হয়ে গেছে। তাহলে এগুলোকে তো বাদ দিতে হবে, কারণ অনেকে বলছে ভিন্ন ভিন্ন কতগুলো শব্দ তৈরি করা যাবে, তাহলে এগুলোকে বাদ দিতে হবে না। যেগুলো যেমন আপনি বলেন এই ইটাকে আমি এখানে নিয়ে আসবো আর এই ইটাকে এখানে এখানে নিয়ে যাব, তাতে কি নতুন জিনিস মনে হবে? আপনি বলেন তো। আমি কি বলছিলাম যে এদের মধ্যে সিরিয়াল উলট পালট করলে যেন নতুন জিনিস তৈরি হয় কিনা। তাহলে এইটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে গেলাম, কিন্তু জিনিসটা দেখতে একই রকম, নতুন জিনিস তো তৈরি হচ্ছে না। কিন্তু ওগুলোও তো এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, কারণ এইটাকে এখানে নিয়ে আসলেন আর এটাকে এখানে নিয়ে গেলেন, তাতে কি আপনার দেখে মনে হবে যে এটা তো ইঞ্জিনিয়ারিং আছে, নতুন কিছু হয়নি। কিন্তু এই আর কে যদি এখানে নিয়ে আসেন আর ই কে যদি এখানে নিয়ে যান, তখন নতুন কিছু। তাহলে এখন বলেন এই যে তিনটা ই আছে, এই তিনটা ই এদিকে তাকান, এই তিনটা ইর মধ্যে এই কে যদি এখানে নিয়ে আসেন, এই কে যদি এখানে নিয়ে আসেন, বা তাতে কি আলাদা দেখাবে? চোখে কি আলাদা লাগবে? না। এই তিনকে উলট পালট যাই করেন, এদের নিজেদের মধ্যে উলট পালট যাই করেন, এটা আলাদা কোনো কিছু মিন করবে না, একই জিনিস, নতুন কোনো বিন্যাস না। কিন্তু তাহলে এই তিনটা জিনিস যদি নিজেদের মধ্যে উলট পালট হয়, কত ফ্যাক্টরিয়াল আকারে উলট পালট হতে পারে? এই বস্তু তিনটা, এন সংখ্যক বস্তু নিজেদের মধ্যে সাজতে পারে, এন ফ্যাক্টরিয়াল আকারে সাজতে পারে, মানে উলট পালট হতে পারে, বিন্যস্ত হতে পারে। তাহলে এই তিনটাই নিজেদের মধ্যে উলট পালট হতে পারে 3 ফ্যাক্টরিয়াল আকারে। এই 3 ফ্যাক্টরিয়াল পরিমাণ, মানে এই যে তিনটা ই আছে না, এই তিনটা ই নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল আকারে উলট পালট হয়েছে, এর মধ্যে বসে গেছে, এখানে বসছে, এখানে বসছে, এখানে বসছে, বিভিন্ন জায়গায় বসছে। ওইগুলাও আমার 11 ফ্যাক্টরিয়ালের মধ্যে গুণ আকারে কাউন্ট হয়ে গেছে। এই যে 3 ফ্যাক্টরিয়াল, এই তিনটা ইর জন্য, তিনটা ই নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল আকারে সাজতে পারে, কিন্তু নিজেদের মধ্যে যে তিনটা ই 3 ফ্যাক্টরিয়াল আকারে সাজতে পারে, ওই 3 ফ্যাক্টরিয়াল আকারের পরিমাণ, ওগুলা আলাদা কোনো কিছু তৈরি হয়নি, একই জিনিস। কারণ কি, এই ইগুলা তো দেখতে একই রকম চেহারা। তাহলে এই যে 3 ফ্যাক্টরিয়াল পরিমাণ আমি এই 11 ফ্যাক্টরিয়ালের মধ্যে গুণ আকারে বেশি লিখছি, তাই নিচে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করবো, যাতে এই 3 ফ্যাক্টরিয়াল আর ওর মধ্যে 3 ফ্যাক্টরিয়াল কেটে যায়। কথা কি বুঝছেন? আবার এই যে দুইটা এন, এই দুইটা এন নিজেদের মধ্যে উলট পালট হলে পারে, কিন্তু একই জিনিস, নতুন কিছু তৈরি হবে না। দুইটা এন নিজেদের মধ্যে সাজতে পারে 2 ফ্যাক্টরিয়াল আকারে। আমার কথা কি বুঝছেন? এন সংখ্যক বস্তুকে সাজালে এন ফ্যাক্টরিয়াল সাজ হয় না? তাহলে তিনটা ই কে সাজালে 3 ফ্যাক্টরিয়াল সাজ হবে না? আবার দুইটা এন কে সাজালে 2 ফ্যাক্টরিয়াল সাজ হবে না? ওই দুইটা এন যে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল আকারে এর মধ্যে গুণ আকারে বেশি লিখে ফেলছি, ওগুলা যে নতুন কোনো বিন্যাস তৈরি করেনি, কারণ এই এন এখানে আসুক আর এই এন এখানে যাক, একই জিনিস বোঝায়। ওগুলা তো ওখানে বেশি লিখছি, তাই এই দুইটা এন এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করছি, যাতে এই 2 ফ্যাক্টরিয়াল ওর ভিতরে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে কেটে যায়। কথা বুঝছেন? এই জন্য একই রকমের বর্ণ যেগুলো থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে এখানে ভাগ করতেছি। কেন? অত পরিমাণ ওই ভিতরে গুণ আকারে লিখে ফেলছি, এই 11 ফ্যাক্টরিয়ালের মধ্যে এইগুলা গুণ আকারে আছে। এবার আমাকে বলেন প্লিজ, যারা বোঝেন নাই প্লিজ রেসপন্স করতে হবে, আমি চেষ্টা করবো আর একবার বোঝানোর, সমস্যা নাই, একটু বলেন। যদি সমস্যা থাকে বলেন, ক্লিয়ার হলেও বলবেন, না হলেও বলবেন যে কোথায় বোঝেননি, সেই জায়গাটা স্পেসিফাই করে দেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। একই রকমের বর্ণ থাকলে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হয়। কেন? কারণ ওই যে একই রকমের বর্ণ, এরা নিজেদের মধ্যে উলট পালট হলে এটা আলাদা কোনো শব্দ তৈরি হয় না। ওই মানে এরা নিজেদের মধ্যে উলট পালট হলে তো এদের চেহারা তো সেম, এদের চেহারা সেম, তাহলে উলট পালট করলে কি কিন্তু 11 ফ্যাক্টরিয়াল তো এদের সবাইকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে সাজাইছি, তার মানে ওর মধ্যে বেশি লিখছি, অনেক বেশি লিখছি। এই যে তিনটা ই যখন নিজেদের মধ্যে উলট পালট হবে 3 ফ্যাক্টরিয়াল আকারে, ওই পরিমাণ ওর মধ্যে গুণ আকারে বেশি আছে, তাই ভাগ দিছি যেন এই 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ওর ভিতরে যে 3 ফ্যাক্টরিয়াল বেশি লিখছি ওটা কেটে যায়। ওকে জি। আর শর্টকাট হলো কিছুই না ভাই, কোনো একটা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দের সবগুলো বর্ণ নিয়ে সাজানোর কথা যখন বলবে, তখন আমরা কি করব, সব ফ্যাক্টর মানে সবগুলোকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে সাজাই দিব, তারপরে একই জাতীয় যতগুলো বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিব, অঙ্ক শেষ। ওকে নেক্সট। এবার দেখেন, খুবই সহজ। কি বলছে? ক্রিটিক্যাল শব্দটা হচ্ছে ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যালের সি কিন্তু ছোট হাতের হবে, সামনে সব ছোট হাতের, সোজা কথা এটা ছোট হাতের, ক্রিটিক্যাল। আচ্ছা, ক্রিটিক্যাল শব্দটির সব অক্ষর ব্যবহার করে, দেখেন ক্রিটিক্যাল শব্দটার সব অক্ষর ব্যবহার করে কতগুলো বিন্যাস পাওয়া যাবে। শোনেন, কতগুলো বিন্যাস পাওয়া যাবে।
প্রত্যেকটা ওই শব্দ মানে এই ক্রিটিক্যাল শব্দের এই বর্ণগুলোকে উলট পালট করলে কতগুলো শব্দ তৈরি হবে, ওই প্রত্যেকটা শব্দই এক একটা বিন্যাস। কতগুলো বিন্যাস পাওয়া যাবে মানে কতগুলো শব্দ পাওয়া যাবে। হ্যাঁ, ওই প্রত্যেকটা শব্দই এক একটা বিন্যাস। আমার কথা কি বুঝছেন? তাহলে ক্রিটিক্যাল শব্দে বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট বর্ণ 8টি। মোট বর্ণ ইজ ইকুয়াল টু 8টি। এই 8টা বর্ণের মধ্যে সব কয়টা নিতে বলছে? তাহলে 8টার মধ্যে 8টাকেই নিতে বলছে। এখানে একই জাতীয় বর্ণ আছে, দেখেন সি আছে একটা দুইটা, তাহলে দুইটা সি, দুইটা সি। দেখেন আর আর কিন্তু একটাই আছে। আই আছে একটা দুইটা, তাহলে দুইটা আই। আর কিন্তু দেখেন টি একটা, এ একটা, এল একটা। ওকে, এখন সবগুলো কিন্তু তাহলে 8টা বর্ণের 8টাকে প্রথমে কি করব? এই সবগুলো বর্ণকে ভিন্ন ভিন্ন হিসাব করে সাজাবো। তাহলে এখানে 8টা বর্ণ, তাহলে 8টাকে ভিন্ন ভিন্ন হিসাব করলে সাজাতে পারবো 8 ফ্যাক্টোরিয়াল আকারে, ফ্যাক্টোরিয়াল 8। আর এবার একই আছে দুইটা সি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, দুইটা আই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ব্যাস, এটাই উত্তর। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার হয়েছে এবার বিষয়টা? হ্যাঁ, এবার যদি এটা ক্যালকুলেশন করতে চান, 8 ফ্যাক্টোরিয়ালকে লিখবেন 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। এইটা হচ্ছে 2 দুগুণী 4 দুগুণী 8, 2 দুগুণী 4। এখন এই 7 দুগুণী এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। একে হচ্ছে 2 দিয়ে গুণ ইন্টু হচ্ছে 7 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ করেন, 2 শূন্যতে 0, 2 দুগুণী 4, 7 দুগুণী 14। একে এখন 7 দিয়ে গুণ করেন, 7 শূন্যতে 0, 4 সাথে 28 8 হাতে 2, 4 সাথে 28 2 30 0, 7 একে 7 3 10, এই যে 10,080। তাহলে উত্তর হচ্ছে 10,080। একেবারে সিম্পল। আমি আবার বলছি, কনসেপ্ট বুঝতে হবে যে ভাগ দিচ্ছি কেন, একই জাতীয় বর্ণ থাকলে সেটা দিয়ে ভাগ দিচ্ছি কেন, এটা না বুঝলে কিন্তু মাথায় নিয়ে যাওয়া কঠিন। প্রথমে সবগুলোকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে সাজাবেন। এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় এন ফ্যাক্টোরিয়াল। ভিন্ন ভিন্ন ছিল না, তাহলে যেগুলো সেম ছিল সেগুলো উলট পালট হয়ে নতুন নতুন বিন্যাসটা তৈরি হয়নি, কিন্তু ওগুলো তো কাউন্ট হয়েছে, তাহলে ওগুলোকে বাদ দিতে হবে, ভাগ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা করে দেখি। এই যে তুমি বলার সাথে সাথেই চলে আসছে রাজশাহী। আরাফাত দেখো কি বলছে। রাজশাহী শব্দটির অক্ষরগুলির বিন্যাস বরিশাল শব্দটির অক্ষরগুলির বিন্যাসের কত গুণ? ঠিক আছে, কি কাকতলীয় ব্যাপার, রাজশাহী বলার সাথে সাথে রাজশাহী চলে আসছে। রাজশাহী শব্দটির অক্ষরগুলির বিন্যাস বরিশাল শব্দটির অক্ষরগুলির বিন্যাসের কত গুণ? তার মানে হচ্ছে, এটাকে বোঝেন, মানে রাজশাহী শব্দটির অক্ষরগুলির বিন্যাস মানে রাজশাহী শব্দটির সবগুলো অক্ষরকে বিন্যাস করলে যত বিন্যাস হবে, সেই বিন্যাসটা বরিশাল শব্দটিকে বিন্যাস করলে যে বিন্যাস পাবো তার কত গুণ। তাহলে প্রথমে আমি রাজশাহীকে অ্যানালাইসিস করবো, এদিকে থাকেন। তাহলে রাজশাহী, এই পাশে রাজশাহী লিখতেছি যে তাহলে প্রথমে হচ্ছে রাজশাহীকে আছে, এই পাশে হচ্ছে বরিশাল, BARISAL। তাহলে রাজশাহীতে কয়টা বর্ণ? 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট বর্ণ 8টি। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, একবারে আমি অত মোট বর্ণ টর্ণ কিছু লিখবো না, মোট বর্ণ 8টি। তাহলে রাজশাহী শব্দটির অক্ষরগুলির বিন্যাস মানে রাজশাহী শব্দটির সবগুলো অক্ষরকে বিন্যাস করতে হবে। তাহলে 8টা বর্ণ 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে কিছু আছে একই আর আছে একটা, এ আছে দুইটা, দেখেন এ আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এইচ আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ক্লিয়ার বিষয়টা? আর কিন্তু জে একটা, এস একটা, আই একটা, শেষ, রাজশাহী শেষ। এটা হচ্ছে রাজশাহী বিন্যাস। বরিশালের বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ সাজানোর উপায় হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এইবার বি একটা, এ আছে দুইটা, দেখেন এ আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর আছে একটা, আই আছে একটা, এস একটা, এল একটা, ব্যাস আর নাই। এবার কি বলছে? রাজশাহীর বিন্যাস মানে এই বিন্যাসটা বরিশালের বিন্যাসের কত গুণ, মানে এই বিন্যাসের কত গুণ। একটা রাশি আর একটা রাশির কত গুণ, এটা বের করতে গেলে কি করতে হয়? একটা রাশি আর একটা রাশির কত গুণ, এটা বের করতে গেলে কি করতে হয়? একটা রাশি আর একটা রাশির কত গুণ, এটা বের করতে গেলে অনুপাত করতে হয়। তাহলে রাজশাহীর বিন্যাস বরিশালের বিন্যাসের কত গুণ, এটা বের করতে গেলে রাজশাহীর বিন্যাস আর বরিশালের বিন্যাসের অনুপাত করতে হবে, মানে এইটা ভাগ এইটা। ক্লিয়ার? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপর হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই 2 ফ্যাক্টোরিয়াল যাবে উপরে, নিচে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল কাটা, 8 ফ্যাক্টোরিয়ালকে লিখবো 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। কেন? এই 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে কেটে দিব, নিচে 7 ফ্যাক্টোরিয়াল আছে তাই এটাকে ভেঙে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লিখছি। আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল
ইন্টু এই উপরে উপরে 1/7 ফ্যাক্টোরিয়াল, এই 7 ফ্যাক্টোরিয়াল কাটা, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 8 কে 2 দিয়ে কাটলে 4 দুগুণী 8, তাহলে উত্তর হচ্ছে 4 গুণ, উত্তর হচ্ছে 4 গুণ। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 4 গুণ, খুবই সহজ। নেক্সট, আমেরিকা শব্দটির অক্ষরগুলির বিন্যাস কানাডা শব্দটির অক্ষরগুলির বিন্যাসের কত গুণ? দেখেন, আমেরিকা শব্দটির অক্ষরগুলির বিন্যাস মানে আমেরিকা শব্দটার অক্ষরগুলোকে যদি উলট পালট করি তাহলে কতটা বিন্যাস হবে, মানে কতটা শব্দ হবে। প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা বিন্যাস। তাহলে এখানে আমেরিকা, AMERICA, আমেরিকা। আচ্ছা, কানাডা, CANADA। তাহলে আমেরিকাতে মোট কয়টা বর্ণ? 1 2 3 4 5 6 7। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যাবে। একই বর্ণ আছে, এ আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আর আছে এম একটা, ই একটা, আর একটা সি একটা, আচ্ছা এটাই। আচ্ছা, এই কানাডার মোট শব্দ 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এ আছে কয়টা? 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এ আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এবার কি বলছে? আমেরিকা শব্দটির অক্ষরগুলির বিন্যাস কানাডা শব্দটির অক্ষরগুলির বিন্যাসের কত গুণ? মানে আমেরিকার বিন্যাস দিয়ে কানাডার বিন্যাসকে ভাগ করতে হবে, কারণ আমেরিকার বিন্যাসের আগে চাইছে, তাহলে এটা অনুপাত, একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে অনুপাত করতে হয়। তাহলে আমেরিকার বিন্যাস কানাডার বিন্যাসের কত গুণ? তাহলে অনুপাত করতে হবে আমেরিকার বিন্যাস ডিভাইডেড বাই কানাডার বিন্যাস। ওকে, তাহলে এইটা ভাগ এইটা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করলে এইটা যাবে গুণ হয়ে উপরে, আর নিচে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, এই 7 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখতে পারবো 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1, 2 গুণ 1 মানে 2 ইন্টু উপরে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2, হ্যাঁ 3 গুণ 2, 1 দিলাম না, 3 গুণ 2 গুণ 1, 1 না দিলে কি? আর নিচে 6 ফ্যাক্টোরিয়াল, এই 6 ফ্যাক্টোরিয়াল কাটা, এই 2 2 কাটা, 3 সাথে 21, তাহলে উত্তর হচ্ছে 21 গুণ, 21 গুণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন, কালকাটা মানে কলকাতা। কলকাতা শব্দটির অক্ষরগুলির বিন্যাস আমেরিকা শব্দটির অক্ষরগুলির বিন্যাসের কত গুণ? তাহলে এখানে একটা শব্দ দিয়ে আছে কলকাতা, কলকাতা শব্দটির অক্ষরগুলির বিন্যাস আমেরিকা শব্দটির অক্ষরগুলির বিন্যাসের কত গুণ? বলেন, এটা কত উত্তর হবে? আপনারাই বলেন। আচ্ছা, 2 গুণ বলছেন সবাই, গণহারে 2 গুণ বলছেন মানে 2 গুণ উত্তর শিওর। আচ্ছা, 2 গুণ, হ্যাঁ 2 গুণ উত্তর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কলকাতা, তাহলে এখানে আমি কলকাতা লিখছি CALCUTTA, কলকাতা। আর হচ্ছে আমেরিকা AMERICA। তাহলে এটাকে বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 2 4 6 8, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। একই জিনিস কি কি আছে? সি আছে 2টা। শোনেন, অঙ্ক করার সময় এরকম মার্ক করে দিবেন, নাহলে কিন্তু উলট পালট হয়ে যাবে। আমি যে কাটিয়ে দিচ্ছি কেন, বোঝাচ্ছি যে সি এর কাউন্ট হয়ে গেছে। এ আছে 2টা, এ কেটে দিলাম যাতে কনফিউশন না হয়। টি আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ব্যাস শেষ। আমেরিকার বর্ণ আছে 1 2 3 4 5 6 7, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। এ আছে কয়টা? একটা, 2টা এ। আর কি আছে? এম একটা, ই একটা, আর একটা, আই একটা, সি একটা, শেষ। এবার কলকাতা শব্দটির বিন্যাস আমেরিকার বিন্যাসের কত গুণ? তার মানে কলকাতা ভাগ হচ্ছে আমেরিকা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এর নিচে যখন ভাগ দিব গুণ হয়ে এই 2 ফ্যাক্টোরিয়াল যাবে উপরে, আর এই 7 ফ্যাক্টোরিয়াল আসবে নিচে। ওকে, এবার কাটাকাটি করি। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল কাটা, এই 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে 8 ফ্যাক্টোরিয়ালকে কাটলে 8 থাকবে একবারে, এগুলো বুঝতে হবে।
কারণ 8 ফ্যাক্টরিয়াল মানে 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, সেই 7 ফ্যাক্টরিয়াল কেটে গেল, 8 থাকলো। ওকে, আচ্ছা এই 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এই 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তাহলে উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 2 গুণ 2, 2 4 দুগুণী 8, 2 দুগুণী 4, তাহলে উত্তর হচ্ছে 2 গুণ। ক্লিয়ার? উত্তর হচ্ছে 2 গুণ। বোঝা গেছে কি? তাহলে আমি আশা করি আপনাদেরকে বিন্যাসের অঙ্ক মানে সহজই লাগার কথা, কঠিন না, কিন্তু কনসেপ্ট গুলা বুঝতে হবে। অনেকে বিন্যাস কোনটা সমাবেশ এই জিনিসটাই বোঝে না। হ্যাঁ, রিটেনে আরো অনেক কিছু করাবো, কিন্তু প্রিলির জন্য অত কিছু করার দরকার নেই। আগে যা করাইছি সেখানে রিটেন প্রিলি কম্বাইন করে দিয়েছিলাম, এই জন্য ক্লাসের সংখ্যা ছিল 32 ঘন্টা, 32 ঘন্টার ক্লাস নিছি, রিটেন প্রিলি কম্বাইন্ড ক্লাস ছিল। ওই ক্লাসই দিয়ে দিতে পারতাম, কিন্তু আপনারা কভার করতে পারবেন না, এই জন্য প্রিলির জন্য আলাদা করে ক্লাস নিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আজকের মতো, হ্যাঁ এইটা হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন। এটা আপনাকে আস্তে আস্তে, একবারে তো দেওয়া যাবে না এরকম, এটা আস্তে আস্তে করতে হবে। এটা আস্তে আস্তে, আমি যদি প্রথমেই এরকম দেখাই তাহলে কিন্তু বুঝবে না। এটা বুঝতে হবে 7 এই 8 ফ্যাক্টরিয়াল মানে 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, ওই 7 ফ্যাক্টরিয়াল কেটে যাবে, 8 থাকবে। এটা প্রথমে দিলেই তো মাথা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে আমি স্মার্ট ক্যালকুলেশন তো শেখাবোই, সমস্যা নেই। তো আজকের মতো সমাবেশের ক্লাস, সমাবেশ আগে বিন্যাস না করে তো সমাবেশ করানোর সুযোগ নাই, বিন্যাস শেষ হলেই সমাবেশ। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।